সিআই ব্যাচ 21-এর ক্লাস নাম্বার 23-এর আলোচনায় আছি। আমরা যদিও লাস্ট সেশনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে ক্রুড করার কাজটা কিছুটা এগিয়েছিলাম, বিশেষ করে আমরা সিটা করেছি, তাই না? ক্রিয়েটের কাজটা কিন্তু লাস্ট সেশনে করেছি, বাট ম্যাক্সিমাম অনুপস্থিতির কারণে বৃষ্টিতে যেটা হয়েছিল যে উপস্থিতি ওদিন বেশ কম ছিল, এবং আমরা আবারও ওই কাজটা একটু রিপিট করার চেষ্টা করছি, কারণ সেটাই ছিল আমাদের জন্য ডেটাবেজের প্রথম ক্লাস, রাইট? এবং প্রোগ্রামিং এর মাধ্যমে ডাটা অ্যাকশন করারও প্রথম ক্লাসই সেটা ছিল। এর আগ পর্যন্ত আমরা শুধু ব্যাকগ্রাউন্ড রেডি করতে যাচ্ছি, রাইট? তো আমাদের কিন্তু সিআই ফ্রেমওয়ার্কে প্রজেক্ট শুরু করতে আর বিশেষ সময় বাকি নেই। যেহেতু বলেছে এটা প্রজেক্ট ওরিয়েন্টেড কোর্স, ফ্রেমওয়ার্ক দিয়ে প্রজেক্ট করাটাই আমাদের মূল টার্গেট, সো আমরা একটা প্রজেক্ট করবই। তো নেক্সট দু একটা সেশনের মধ্যেই হয়তো আমরা সিআই ফ্রেমওয়ার্ক শুরু করে দিব, লেটেস্ট ভার্সন 3.2। বাট এই দুটা সেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখনই কোনো ফ্রেমওয়ার্কে ঢুকতে যাব সেটা পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড, আর অবজেক্ট ওরিয়েন্টেড এর যে ইস্যুগুলো, থিওরিটিক্যাল টার্মস গুলো আমরা লাস্ট সেশন গুলোতে শিখেছি, তাই না? টার্মস গুলো শিখেছি না? আর আরেকটা বিষয় হচ্ছে যে অবজেক্ট ক্লাস এগুলো শিখেছি, বাট সম্ভবত ওখানে ছোট ছোট কয়েকটা বিষয় মিসিং ছিল। আমরা এখনো ইনহেরিটেন্স বা আমরা ইনক্যাপসুলেশনের বিষয়টা জানি না, রাইট? তো যদিও গতদিন আমি ক্রুড শুরু করেছিলাম, ওখানে ইনহেরিটেন্স বা ইনক্যাপসুলেশন তেমনটা নেই, বাট আজকে একটু আলোচনা করব, উপস্থিতিটা ঠিক আছে। তো ফার্স্টেই ইনহেরিটেন্স এবং ইনক্যাপসুলেশন নিয়ে কিছুটা কথা বলবো। ফার্স্ট আলোচনাটাই হবে বিশেষ করে ইনক্যাপসুলেশনের উপরে, যদিও 21তম ক্লাসের শেষে আমি কিন্তু কিছু টার্ম উল্লেখ করেছিলাম প্রপার্টি রিলেটেড, রাইট? কয় ধরনের প্রপার্টি আছে এরকম কথা বলেছিলাম না, যে আমরা কত ধরনের সম্পত্তি মালিক, এরকম কথা কিন্তু আমি আলোচনায় তুলেছিলাম। সো আমি ডে 23-এর মধ্যে ক্লাসেস একটা ফোল্ডার করছি, আর পিএসপির একটা ফাইল নিচ্ছি, ভিউ স্টুডেন্ট ডট পিএসপি নামে একটা ফাইল নিচ্ছি ডে 23-এর ভেতরে। এটা একটা সিম্পল ভিউ ফাইল, আর ক্লাসেস এর মধ্যে আমি একটা ক্লাস ফাইল নিব আর কি। ক্লাসের ভেতরে আমি একটা নতুন করে পিএসপির ক্লাস নিচ্ছি, তাই না? এবং ক্লাসটার নাম দিচ্ছি স্টুডেন্ট। দেখেন ক্লাসগুলো নরমালি কি হয়ে যায়, ক্লাস কিওয়ার্ড চলে আসে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ক্যাপিটালাইজ করা, আর ক্লাসের ভেতরে থাকে মেথড। তো আমি যদি একটা ফাংশন লিখি, মনে করেন এরকম ফাংশন সে স্টুডেন্ট, আর একটা ফাংশন লিখি ফাংশন ভিউ স্টুডেন্ট, আবার ফাংশন এডিট স্টুডেন্ট, এন্ড আরেকটা ফাংশন দেই ডিলেট স্টুডেন্ট। এই ধরেন কয়েকটা ফাংশন আমি ডেসক্রাইব করব আমার স্টুডেন্ট ক্লাসে। আমার কি কি কাজ, আমি ভিউ করব, সিলেক্ট করব, এডিট করব, ডিলিট করব, রাইট? এখন ক্লাসের ভেতরে যখনই কোনো কিছু আনা হচ্ছে, লাস্ট ডেতে যেরকম বলেছিলাম, সবাই শুনেন তারপরে করেন। আমাদের তিন ধরনের প্রপার্টি আছে।
হ্যাঁ, আমাদের প্রপার্টি আছে, লাইক আমাদের বাস আছে, এবং এটা টিকেটের মাধ্যমে যে কেউ চড়তে পারে। আমার ওই প্রপার্টিটা পাবলিক প্রপার্টি, রাইট? দোকানে এসে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে, দোকানটা আমার কিন্তু পাবলিক প্রপার্টি, কারণ পারমিশন নিয়ে দোকানে কিন্তু আসতে পারে, এরকম কিছু না যে স্ট্রিক্ট এই দোকানটা শুধু এরাই আসতে পারবে, এরকম কিছু। বুঝতে পারছো? ব্যবসা প্রতিষ্ঠান, এটা পাবলিক প্রপার্টি। বাট ওনারশিপ কার? আমার কাছে, রাইট? প্রোটেক্টেড প্রপার্টি, যে প্রপার্টির এক্সেস শুধু পাবে সে নিজে এবং ফ্যামিলি মেম্বার, যারা আমার ফ্যামিলির, যাদেরকে আমি ফ্যামিলি বলছি, রাইট? যদি আমি বলি যে এখানকার ফ্যামিলি প্যারেন্ট এবং চাইল্ড, তারাই তার ফ্যামিলি, অন্য কেউ তার ফ্যামিলির না। তো ফ্যামিলির মেম্বাররা যে প্রপার্টির অ্যাক্সেস পাবে সেটাকে আমি বলছি প্রোটেক্টেড প্রপার্টি। ওকে, তাহলে প্রপার্টি ধরন আছে। আমি প্রপার্টি গুলো একটু লেখার চেষ্টা করি। কি কি বলছি? পাবলিক প্রপার্টি, প্রোটেক্টেড প্রপার্টি। আরেক ধরনের প্রপার্টি আছে, সেটা হচ্ছে একেবারেই নিজের, একেবারেই পার্সোনাল। আমার মোবাইলটা, এটা আমি বলি না একদম আমার, এটা কিছু কিছু প্রপার্টি আপনি আমার বলেন না, বলেন আমাদের। পাবলিককেও আমাদেরই বলা হয়, প্রোটেক্টেডকেও আমাদেরই বলা হয়, বাট কিছু কিছু প্রপার্টি আছে যেগুলোকে আপনি বলেন এটা আমার। আপনার ঘড়িটাকে, হাত ঘড়িটাকে আপনি আমার বলেন, মোবাইলটাকে বলেন, আপনার ড্রেসগুলোকে বলেন, সবগুলোকে কি বলেন? আমার বলেন। আপনার রুমটাকে আপনি আমার বলেন, বলেন না? সো এগুলো প্রপার্টিকে আমরা বলছি কি? প্রাইভেট প্রপার্টি। এখন ধরেন যদি ফ্যামিলি না থাকে, রাইট? চিন্তা করেন যদি ফ্যামিলি নেই, তখন কি প্রপার্টিকে ক্লাসিফাইড করা যাবে? যদি কোনো বাউন্ডারি না থাকে, ঘর বাড়ি না থাকে, তো সেক্ষেত্রে আপনি আপনার প্রপার্টি গুলোকে আপনি আলাদা আলাদা বলতে পারবেন যে এটা তুমি ইউজ করতে পারবে না, এটা আমার, ওটা তোমার, ওটা তাদের, বলা সম্ভব? তো র কোডে এটা পসিবল না। র কোডটা হচ্ছে টোটালি ফ্ল্যাট, ফ্ল্যাট প্রোগ্রামিং বলে না, র বা ফ্ল্যাট, রাইট? আর অবজেক্ট ওরিয়েন্টেড যেখানেই ক্লাস আছে, সেটাই কি আমরা বলছিলাম কি ক্লাসটাকে একটা করে আমরা টেমপ্লেট বলছিলাম। আর যখন আমি রিয়েল লাইফের সঙ্গে মেলাচ্ছিলাম, আমি বারবার এক্সাম্পল দিচ্ছিলাম কি একটা ফ্যামিলি, রাইট? তো যখন ফ্যামিলিতে যাচ্ছি তখন কিন্তু এই মডিফায়ার গুলো বসানো সম্ভব হচ্ছে। তো বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে চারটা মডিফায়ার আছে: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এন্ড স্ট্যাটিক, রাইট? স্ট্যাটিক, হ্যাঁ, ওটা আলাদা জিনিস, ওটা ম্যাজিক ফাংশন, রাইট? পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এন্ড স্ট্যাটিক। স্ট্যাটিক বিষয়টা বুঝতে যখন আরো আদার্স আরেকটু আমাদের নলেজ ডেভেলপ করবে, তখন ওটাকে আমরা নিয়ে আসবো। বাট এতটুকু আমরা বুঝি যে তিন ধরনের প্রপার্টি আছে: পাবলিক, প্রোটেক্টেড এন্ড প্রাইভেট। আমরা নরমালি বলে থাকি বলার সময় পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, বাট সিরিয়ালটা ঠিক না। এইটাই কারেক্ট সিরিয়াল: পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। প্রাইভেট হচ্ছে সবচেয়ে সিকিউর লেভেলে, তার মাঝে আছে কি প্রোটেক্টেড, আর সবার উপরে আছে পাবলিক। পাবলিক ফর অল বলা হয়, যাকে আমি পারমিশন দিব সেই পাবলিক প্রপার্টির অ্যাক্সেস পেয়ে যাবে, রাইট? সো আমরা পাবলিক প্রাইভেটের এই কনসেপ্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করব ক্লাসের ফাংশনের মধ্যে? আমরা ক্লাস ফাংশন গুলোর মধ্যে যে মেথড গুলো বা যে ইস্যুগুলো নিয়ে আসবো, বা ক্লাস ফাংশনের মধ্যে যে আমরা কোন ফাংশন গুলোকে আমি বাইরের দুনিয়ার জন্য ওপেন করব, কোন ফাংশন গুলো আমার চাইল্ডরা পাবে, আর কোন ফাংশনটা অন্য কারোরই দেখার দরকার নেই, সেটা শুধুই আমার, সেই হিসেবেই আমি মডিফায়ার গুলো বসাবো। বুঝতে পেরেছি?
এখানে সবগুলো ফাংশন সেভ স্টুডেন্ট, ভিউ স্টুডেন্ট, এডিট স্টুডেন্ট, ডিলিট স্টুডেন্ট সবই ভিউ থেকেই অ্যাক্সেস হবে। তার মানে সবগুলো ফাংশনই কি হবে? পাবলিকই হবে। আমার যেহেতু চাইল্ড নেই, সো আমি আমি যে ক্লাস, আমি কিন্তু এখনো প্যারেন্ট ক্লাস হই নাই, রাইট? তো যেহেতু আমার কোনো চাইল্ড নেই, তো আমার এখানে প্রোটেক্টেড ফাংশন রাখার কোনো মানে হয় না। কারণ আমার কাছে সবই সমান, পাবলিকও যা, প্রোটেক্টেডও তা, প্রাইভেটও তাই। যখন আমি ওনার, আমার কাছে কি আমার তিনটা সম্পত্তি সমান না? কোনোটাকে কম গুরুত্বপূর্ণ? সবগুলোই গুরুত্বপূর্ণ, বাট কোনগুলো কার জন্য আমি ওপেন করছি? পাবলিকটা সবার জন্য যারা আমার পারমিশন দিচ্ছে, পারমিশন বলতে কি যারা আমার অবজেক্ট তৈরি করছে। প্রোটেক্টেডটা চাইল্ডদের জন্য, আর প্রাইভেট আমার নিজের। তার মানে আমি যদি এখানে প্রাইভেট নামে কোনো ফাংশন রাখি, অন্য কেউ তার অ্যাক্সেস পাবে না আমি ছাড়া। আমি যদি প্রোটেক্টেড নামে ফাংশন রাখি, অন্য কেউ অ্যাক্সেস পাবে না, আমি পাবো আর আমার চাইল্ডরা পাবে। আর যদি পাবলিক রাখি, তাহলে ক্লাসের অবজেক্ট থাকলে সবাই পাবে। সেটা বোঝা যাচ্ছে? তার মানে ফাংশনের সামনে কোনো কিছু না বসানোর অর্থ হচ্ছে পাবলিক। আর যদি আমি প্রাইভেট বসিয়ে দেই বা প্রোটেক্টেড বসিয়ে দেই, তাহলে সে হাইড হয়ে যাবে ভিউ থেকে। খেয়াল করেন, ভিউ স্টুডেন্ট এখানে গিয়ে একটা ক্লাস তৈরি করি, মানে অবজেক্ট তৈরি করি, তাই না? অবজেক্টের জন্য প্রথমে কি করতে হয়? রিকোয়ার ক্লাস স্টুডেন্ট। আগে লিংক করে নিলাম ক্লাসকে, $obj ইকুয়াল নিউ স্টুডেন্ট। গড, এটা কোন ফাইল? ডে 22, এটা ডে 23 না? কারণ একই নামে ফাইল থাকাতে নেটবিনস কিন্তু কনফিউজড হয়ে গেছে। স্টুডেন্ট নামে দুইটা ফাইল আছে, সে কিন্তু দুইটার সঙ্গে লিংকিং এর প্ল্যান করছে। ওটা এখন আমি অবজেক্ট বানাচ্ছি কার? ডে 23। দেখেন এখানে লেখা আছে কত? ডে 23 ক্লাস স্টুডেন্ট, রাইট? সো কনফিউজড হবেন না, আমার ক্লাসের অবজেক্ট হলো। কারণ অবজেক্ট দিয়ে নরমালি ফাংশন কল করার নিয়মটা কি দেখিয়েছিলাম, অ্যারো দিতে হয়, $obj অ্যারো। একটু খেয়াল করেন তো, ডিলিট স্টুডেন্ট, এডিট স্টুডেন্ট, সেভ স্টুডেন্ট, রাইট? আবার সেভ স্টুডেন্ট, এটা বেসিক্যালি অন্য ফাইলের, এটা ডে 22, রাইট? বাকিটা কিন্তু দেখেন ভিউ স্টুডেন্ট, এটা কার? ডে 23। তো ভিউ স্টুডেন্ট, সেভ স্টুডেন্ট, এডিটর, ডিলিট সবগুলো ফাংশনই আমি কিন্তু পাচ্ছি। বাট যদি আমি এখানে গিয়ে এই কাজটা করি, প্রোটেক্টেড, প্রাইভেট, আমি ভিউ আর এডিট কে কি করলাম? ভিউ কে আমি প্রোটেক্টেড করেছি, মানে জাস্ট ফর এক্সাম্পল, হ্যাঁ? আর এডিট কে আমি কি করেছি? প্রাইভেট মডিফায়ার বসিয়ে দিয়েছি। সো আমি এখন ভিউ স্টুডেন্ট পেজ থেকে কাকে কাকে দেখতে পাবো? ডিলিট কে পাচ্ছি আর সেভ কে পাচ্ছি। দুইজন কিন্তু আর দেখা যাচ্ছে না, হাইড হয়ে গেছে। খেয়াল করেছেন? যেহেতু নেটবিনস হাইড দেখাচ্ছে, দ্যাট মিন্স কোনো লজিক দিয়েই তাকে কল করা সম্ভব না, বা করাই যাবে না। আপনি অবজেক্টের মাধ্যমে প্রোটেক্টেড বা প্রাইভেট ফাংশনের অ্যাক্সেস নিতে পারেন না। বোঝা যাচ্ছে না? ওপির ভেরি বেসিক কনসেপ্ট, এবং একদম বলা চলে যে এই কনসেপ্টটা যদি না থাকে তাহলে আমি প্রোগ্রামিং করতে পারবো না। সহজ জিনিস, যে ক্লাসের ফাংশন কল করতে গেলে ক্লাসের অবজেক্ট লাগবে, আর ক্লাসের অবজেক্ট দিয়ে আমি ক্লাসের সব ফাংশনকে কল করতে পারবো না, শুধু যেগুলো পারমিশন দেবে, যার নামের সামনে কি থাকবে? পাবলিক থাকবে, অথবা কোনো কিছু থাকবে না, সেটাই কি পাবলিক, এবং তার অ্যাক্সেসই আমি নিতে পারবো। তো ক্লাসের ভেতরে এছাড়াও কি কি ফাংশন থাকতে পারে? প্রোটেক্টেড থাকতে পারে এবং প্রাইভেট থাকতে পারে। আমার প্রপার্টির উপর বেস করে আমি আমার ফাংশনগুলোকে যার সামনে যেভাবে উপস্থাপন করতে চাচ্ছি, রাইট? প্রোটেক্টেড মিন্স আমার চাইল্ডরা পাবে, আর প্রাইভেট মিন্স এটা শুধু আমার নিজের। কারণ আমার যদি চাইল্ড না থাকে, প্রোটেক্টেড ফাংশন রাখার কোনো মানে নেই, রাইট? তো প্রোটেক্টেড কারা অ্যাক্সেস করতে পারে? চাইল্ডরা। যদি চাইল্ড নাই থাকে, যদি কোনো ক্লাসে ডিজাইন দেয় আপনার সামনে, আর ওই ক্লাসের কোনো চাইল্ড নেই, এবং যদি ক্লাসের ফাংশনের সামনে প্রোটেক্টেড লেখা থাকে, আপনাকে বলা হয় যে আপনি এখান থেকে ভুল বের করেন খুঁজে। সিনট্যাক্স তো সব কারেক্ট, বাট ওই লজিক্যালি তো আপনি মিস করে ফেলবেন যদি না জানেন যে না, চাইল্ড ছাড়া প্রোটেক্টেড দেয়ার কোনো মানে হয় না। কাজ করবে, আমি তো ভেতরে যাচ্ছি, আমি তো ফাংশনকে কল করতে পারবোই।
আমি কি স্টুডেন্ট ক্লাস থেকে প্রোটেক্টেড ফাংশন কল করতে পারি, প্রাইভেট কল করতে পারি, পাবলিক কল করতে পারি, এটা আমার জন্য কি সবই সমান। বাট প্রোটেক্টেড আমি কখন বসাবো? যখন আমি চাইবো যে এই ফাংশনটা আমার এবং আমার চাইল্ডদের জন্য। চাইল্ড না থাকলে বিষয়টা কি? প্রোটেক্টেড প্রাইভেট কি সব এক জিনিস না? বোঝা যাচ্ছে? ওকে, সো এই ছোট্ট কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ক্লাসেসের মধ্যে আরেকটা ক্লাস তৈরি করি আরেকটা বেসিক লেভেল কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। টিচার একটু খেয়াল করেন, আমি আরেকটা ক্লাস নিয়েছি যার নাম টিচার। এর মধ্যে ক্লাস 5, ক্লাস 6 এবং ক্লাস 9 তিনটা ফাংশন আছে। প্রথমটাকে আমরা পাবলিক বলছি, পরেরটাকে আমরা প্রোটেক্টেড, দেন তারপরেরটাকে আমরা কি বলছি? প্রাইভেট। কারণ টিচার হচ্ছে একটা ক্লাস, আমি যা করছি যে স্টুডেন্ট ক্লাস কি করবে, এটা একটা কিওয়ার্ড, এক্সটেন্ডস টিচার। এটা দিয়ে কি হলো, তাই না? কনফিউজ সবাই আমরা। আচ্ছা, এক্সটেন্ড করার আগে আরেকটা কাজ একটু বুঝিয়ে নেই। এই ক্লাসটা করা আছে, জাস্ট একটু মাথায় রাখেন যে আমার একটা ক্লাস আছে যার নাম কি? টিচার ক্লাস। আচ্ছা, আমি আগের জায়গাতেই ফেরত আসি। আমি বারবার বলছিলাম যে আমি ক্লাসের ভিতর থেকে ফাংশন কল করতে পারি, বাট হাউ? আমি তো ভিউ থেকে ক্লাস কল করতে পারছি, এটা আমরা দেখালাম। অবজেক্টের মাধ্যমে আমি ফাংশন কল করে দিব, লাস্ট ডেতেও আমি দেখিয়েছি। বাট এই ক্লাসের ভেতর থেকে ক্লাসের ফাংশন কিভাবে কল করব? যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবজেক্ট ছাড়া কোনো কিছু করা যায় না। হ্যাঁ, পারমিশন সহই সবকিছু করতে হবে। সরকারি দপ্তর, মুখের কথায় যতই হোক না কেন পেপার ঠিক রাখতে হবে, আদারওয়াইজ বিপদ আছে। রাইট? চাকরি করছেন, সবকিছু কি রুলস রেগুলেশন এবং কাগজপত্রের আন্ডারে থাকতে হবে। সেই জন্য খেয়াল করবেন যে অনেক কিছু হয়ে যায় কাগজপত্র, কিন্তু পরবর্তীতে আলটিমেটলি রেডি করেই নিতেই হয়। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমি যাই করতে যাই আমাকে ক্লাসের মাধ্যমেই, অবজেক্টের ক্লাস হলে ক্লাসের অবজেক্টের মাধ্যমে আমাকে যেতে হবে। এখন আমি ধরেন এই ক্লাসের ভিতরে 10টা ফাংশন আছে, এরকম কি হতে পারে না যে এই ফাংশনটা আমার এই ভেতরের আরো দু একটা ফাংশনের সাহায্য নিচ্ছে? ফাংশনের ক্লাসে একদিন আমি বলেছিলাম যে আমি অনেকগুলো ছোট ছোট ফাংশন তৈরি করে রেখে একবারে সব জায়গায় ওইগুলোকে আবার কল করে আমি আউটপুট জেনারেট করব। মনে আছে যে কর্নারের একটা এক্সাম্পল দিয়েছিলাম? 4 ধরনের কর্নার ছিল, 3টা বক্স ছিল, একটা ইলিপস ছিল, মনে আছে? তো ওই জায়গায় কি ছিল, তাহলে যদি একটা ইলিপসের জন্য একটা ফাংশন হয়, একটা কর্নারের জন্য একটা ফাংশন হয়, আবার একটা স্কোয়ার শেপের জন্য একটা ফাংশন হয়, রাইট? তো এই ফাংশন গুলো তো আমাকে কোনো না কোনো একটা ফাংশনের ভেতর থেকে কল করতে পারতে হবে, এবং সেটা যদি ক্লাস হয়, এবং আলটিমেটলি যেটা থেকে আমি অন্য ফাংশন গুলোকে কল করছি ওই ফাংশনটা আবার বাইট থেকে আরেকজন কল করে আউটপুটে নিয়ে যাচ্ছে। কনসেপ্ট এরকম যে ক্লাসের ভেতরে একটা ফাংশন আছে, যে ফাংশনটা আদার্স ফাংশনের হেল্প নিয়ে আউটপুট জেনারেট করে রেখেছে, কারণ বড় আউটপুট। তো বড় একটা আউটপুট একবারে তৈরি করা একেবারেই উচিত না, তাহলে প্রবলেম দেখা দেয় অনেক বেশি। ধরেন এই একটা এক্সাম্পল, আমার ইন্টারনেট গন্ডগোল করছে, আসবে কিনা আমার জানা নেই। যদি আসে ভালো।
না গন্ডগোল আছে। যেটা বলছিলাম যে মনে করেন যে আমরা যখন কি বলা যায় বোর্ডে যায় ঠিক এরকম লাস্টে যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম মনে করেন ছোট করেই দিই, এর জন্য বলেছিলাম যে এরকম যদি একটা ফাংশন আমি লিখে রাখি, আবার এরকম একটা ফাংশন, এটা একটা ফাংশন, আবার এটা একটা ফাংশন, রাইট? চারটা ফাংশন দিয়ে আমি কিন্তু চারটা কর্নার 8 বার ইউজ করতে পারি। আবার যদি আমার প্রোগ্রামিং নলেজ ভালো থাকে আমি একটা কর্নারকে রোটেট করে করে আমি 8টার কাজে লাগিয়ে দিতে পারি। আর একটা যদি বক্স করে রাখি একটু খেয়াল করেন, রাইট? তাহলে এটাকে আমি ছোট বড় বক্স হিসাবে বসাতে পারি। এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, আর এই দুটো হচ্ছে আমার সাপোর্টিং। তো এই দুটো সাপোর্ট নিয়ে কিন্তু আমি ফাইনাল আউটপুটটা বানিয়েছি। আমি যখন ভিউয়ে আছি, ভিউ বলতে বোঝাচ্ছি কোন একটা ফাইল, সেখান থেকে আমার আউটপুটটা কি হবে, জেনারেট হবে। সো আমরা এটা যদি হয় কোন একটা ক্লাসের আন্ডারে, ভিউ থেকে আমি এই ক্লাস ফাংশনটাকে কি বলবো, পাবলিক। এই ফাংশনটার নাম কি, পাবলিক। কারণ এটাই আমার আউটপুট জেনারেট করে রেখেছে। আমি এটাকে যদি নেই তাহলে তো পার্শিয়াল আউটপুট পাবো, এটাকে নিলেও কি হবে, পার্শিয়াল আউটপুট পাবো। আবার এই দুটো ফাংশন তখন কি হবে, আমি ইউজারকে বোঝাবো না এটা তোমার নিয়ে লাভ নেই, দ্যাটস ওয়াই এটা হয়ে যেতে পারে কি প্রটেক্টেড। যদি আমার চাইল্ড ইউজ করতে চায় প্রটেক্টেড, আদারওয়াইজ এটা হয়ে যাবে কি প্রাইভেট। বিষয়টা বোঝা যাচ্ছে? তাহলে কখন প্রাইভেট হবে, কখন প্রটেক্টেড হবে, আর কখন পাবলিক হবে। যে ফাংশন গুলো ভিউ থেকে বলতে বোঝাচ্ছি যে ইউজার ইন্টারফেসের কোনো অ্যাকশন থেকে এসে রেজাল্টটা লজিক্যালি নিয়ে যাবে, সেই ফাংশন গুলো হবে কি পাবলিক। আর প্রটেক্টেড বা প্রাইভেট কখন হবে, যেগুলো অ্যাকচুয়ালি কমপ্লিট না, ছোট ছোট কাজ, অথবা আমার এই আউটপুট জেনারেট করতে গিয়ে প্রয়োজনীয় আমি সেটা করেছি, বা যে আউটপুটটা আমি আমার কাজে লাগাচ্ছি লজিক্যাল কোনো থিঙ্কিং এ, সেক্ষেত্রে ওটা ভিজিবল হওয়া বা অন্য কাউকে ইউজ করতে দেওয়ার কোনো মানে হয় না। এর সেগুলোই হবে কি প্রাইভেট অথবা প্রটেক্টেড। আচ্ছা, কলিংটা কেমন হবে ক্লাসের মধ্যে থেকে? ক্লাসের নিজস্ব একটা অবজেক্ট থাকে যেটাকে নরমালি আমরা বলে থাকি দিস, ডলার দিস। এটাকে বলা হয় কি ওন ক্লাস অবজেক্ট। ওন ক্লাসের নিজস্ব অবজেক্ট। আমরা নরমালি ক্লাসের কোনো ফাংশনকে কল করতে গেলে কি অবজেক্ট বানাতে হয়, ঠিক তেমন ক্লাসের মধ্যে থেকে ওই ক্লাসের অন্য ফাংশনকে অথবা ভিন্ন ক্লাসের কোনো ফাংশনকে যদি আপনি কল করতে চান, তখন আপনাকে এই অবজেক্ট ইউজ করতে হবে ডলার দিস। এটা অটোমেটিক পিএইচপি তে ডিফাইন। তো দেখেন অ্যারো ফাংশন দিলে আমি সেভ ফাংশন থেকে এডিট কে পাচ্ছি, সেভ কে পাচ্ছি এবং ভিউ কে পাচ্ছি। যে কোনো ফাংশনে আমি অ্যাক্সেস পেতে পারি। এই যে তালা, এর মানে হচ্ছে কি প্রাইভেট, আর চাবি দ্যাট মিন্স প্রটেক্টেড। বিষয়টা বোঝা যাচ্ছে? দেখেন প্রটেক্টেড ভিউ আর প্রাইভেট এডিট। সো দিস দিয়ে আমরা কল করতে পারি। ইন্টারেস্টিং। এবার কথা হচ্ছে, তার মানে যেহেতু স্টুডেন্ট এক্সটেন্ড, এবার লিখছি টিচার। স্টুডেন্ট ক্লাস এক্সটেন্ড করেছে কাকে, টিচারকে। যেহেতু স্টুডেন্টের, আমি এখান থেকে প্রটেক্টেডটা তুলে নিচ্ছি, একটু খেয়াল করেন, কারণ যেহেতু স্টুডেন্টের কোনো চাইল্ড নেই, সেক্ষেত্রে প্রটেক্টেড ফাংশন রাখার কোনো মানে নেই বা ইললজিক্যাল হবে। এখানে আমি কি করলাম, এক্সটেন্ড করার মাধ্যমে কি করলাম, টিচার বলার মাধ্যমে করলাম। এবার এই কোডের সিনট্যাক্সটা কি বোঝায়? টিচার নামে তো আমার একটা ক্লাস তৈরি করা আছে, রাইট? আবার স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করা আছে। তো বেসিক্যালি আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি বা এই সিনট্যাক্সের মাধ্যমে, স্টুডেন্ট হচ্ছে চাইল্ড ক্লাস, টিচার হচ্ছে প্যারেন্ট ক্লাস। স্টুডেন্ট কি চাইল্ড ক্লাস আর টিচার প্যারেন্ট ক্লাস। এক্সটেন্ডস কিওয়ার্ডের লেফটে যে থাকে সে হচ্ছে চাইল্ড, আর রাইটে যে থাকে সে হচ্ছে প্যারেন্ট। তাহলে টিচার প্যারেন্ট, স্টুডেন্ট চাইল্ড। প্যারেন্ট চাইল্ড হলে কি হয়, ওই যে বলেছি না যে চাইল্ড প্যারেন্টের পাবলিক এবং প্রটেক্টেড প্রপার্টির উত্তরাধিকার হিসেবে গণ্য করা হয়।
এবং উত্তরাধিকার সূত্রে সেটা পেয়েও যায়। পাবলিক প্রপার্টি গুলো ডেফিনেটলি ভাগ বটরা হবে, প্রোটেক্টেড প্রপার্টি গুলোরও ভাগ বটরা হবে। একটু চিন্তা করে দেখেন একদম রিয়েল লাইফের সাথে। মনে করেন যে নরমালি কি হয় যে যখন কোন একজন সিনিয়র পার্সন চলে যান তখন কি হয়, সে যদি বাড়ির কর্তা হয়, ভাই বোন থাকে এবং তার ওয়াইফ জীবিত থাকে, তখন কি হয় ওই সম্পত্তিগুলো ভাগ বাটোয়ারা হয়ে যায় না? হয়তো আমরা অহরহ দেখে থাকি এবং অনেক ফ্রিকশন তৈরি হয়, গন্ডগোল তৈরি হয় ওই ভাগ বাটোয়ারা নিয়ে। আমরা ওইদিকে যাচ্ছি না, বাট কোন প্রপার্টি গুলোর ভাগ বাটোয়ারা হয়? যে প্রপার্টি গুলো তার পাবলিক এবং যে প্রপার্টি গুলো তার প্রোটেক্টেড। প্রাইভেট গুলো সে যার নামে দিয়ে যাবে সেই পাবে, ওর কোনো নিয়ম মাফিক কোনো ভাগ বাটোয়ারা হয় না, একদম প্রাইভেট, ওটার কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে না, কোথাও সে বিষয়ে লেখাও নেই যে তার প্রাইভেট, সে চাইলে তার নিজস্ব একদম প্রাইভেট কোর যে সম্পত্তি সে নির্দিষ্ট কাউকেও দিয়ে যেতে পারে। আমি বুঝতে পেরেছি, যদি কেউ কোনো কিছু না বলে যায় সেক্ষেত্রে হয়তো তার ওয়াইফ এটা সেটা পেতে পারে। আই ডোন্ট নো ওখানকার ক্লিয়ার কনসেপ্টটা কি, বাট সিস্টেমটা ঠিক তেমনই। আমি বুঝতে পেরেছি। তাহলে পাবলিক আর প্রোটেক্টেড এর উত্তরাধিকার দক্ষিণ যাই বলেন সব পাবে কি চাইল্ড, আর প্রাইভেট এর ব্যাপারে কোনো ছাড় নেই, মানে পাবলিক আর প্রোটেক্টেড কে পাচ্ছে? চাইল্ড। তো আমি স্টুডেন্ট ক্লাস, টিচার ক্লাসের কোন ফাংশনের অ্যাক্সেস পাবো? যদি টিচারে কোনো প্রোটেক্টেড থাকে, টিচারে কোনো পাবলিক থাকে, দেন ওই ফাংশন গুলো আমি সরাসরি দিস অবজেক্টের মাধ্যমে পেয়ে যাব, যেহেতু আমি তার চাইল্ড। দেখেন রিলেশন একটা তৈরি হয়ে গেছে না, স্টুডেন্টের সাথে টিচারের একটা রিলেশন হচ্ছে, যেহেতু আমি প্যারেন্ট বলছি। এখন আমি টিচার এর কোন ফাংশনের অ্যাক্সেস আমি দিস এর মাধ্যমে পেতে পারি? আমি টিচারের পাবো হচ্ছে ক্লাস 5 এন্ড ক্লাস 6। ক্লাস 5 সামনে কিছু নেই মানে পাবলিক, আর চাবি তার মানে কি প্রোটেক্টেড। ওখানে আরেকটা ফাংশন ছিল কিন্তু ক্লাস 9, সেখানে কি ছিল? প্রাইভেট, সে কিন্তু দেখাচ্ছে না। আর এই ফাংশন গুলো কিন্তু চারটা ফাংশনই আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ আমি তো আমার ক্লাসে আছি, আমি তো আমার ক্লাসে আমি সেরা, আমি সর্বোচ্চ, তাই না? মানে আমি তো আমার সম্পদের দিক থেকে এখন আমারও সম্পদ আছে, আমার বাবারও সম্পদ আছে, বিষয়টা খেয়াল করেন। আমার সম্পদ আমারই তো, আমার চাইল্ডে তার উত্তরাধিকার রাখে, ওটা ভিন্ন জিনিস যদি আমার চাইল্ড থাকে। বাট আমি আমার প্যারেন্টদের কোনগুলো পাবো? তার পাবলিক এবং প্রোটেক্টেড। এতটুকু ক্লিয়ার কিনা সবার কাছে? বলেন। স্যার তাহলে যে স্টুডেন্ট ক্লাসটা, এখানে দিস নামের কিওয়ার্ড দিয়ে এটাকে অবজেক্ট বলে, প্রাইভেট এবং প্রোটেক্টেড ফাইলগুলো ক্লাসগুলো পাবে, ক্লাস না ফাংশনগুলো পাবে। প্রাইভেট না, আমি দিস দিয়ে এই ক্লাসে সব পাবো, সব পাবো, এই ক্লাসের সব, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এভরিথিং। ভিউ থেকে শুধু পাবলিক পাই অবজেক্ট দিয়ে, আর যখন আমি ক্লাসের মধ্যে, ক্লাস তো এটা কার? আমার না, সবই আমার। সো আমি দিস দিয়ে আমি সবই পাবো। বাট আমার যদি আবার প্যারেন্ট থাকে তখন আমি আমার প্যারেন্টের কাকে পাবো? পাবলিক আর প্রোটেক্টেড কে পাবো, প্রাইভেট কে পাবো। এক্ষেত্রে প্যারেন্টস চাইল্ডগুলি পাবে না, কিচ্ছু পাবে না, কারণ এর কোনো নিয়মই নেই। হ্যাঁ, একটু খেয়াল করেন, কোনো বাবা মাই তার সন্তানের সম্পদের অধিকার রাখে না, এটা ইসলামিক শরিয়া আইন। আপনার সম্পদের অধিকার তাদের নেই। পিএসপি না, এটা অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট, বাঙালি কেউ বানাই নাই। শরীয়ত মানে এটাই হচ্ছে বেসিক্যালি রুলস, তারাও জানে যে এটা কারেক্ট এবং এটাই আসল জিনিস, কোনো ভেজাল তৈরি করবে না তারা, কিন্তু এটা জানে বোঝে। এবং এই শরিয়া আইন বিশেষ করে সম্পদের ভাগ বাটোয়ারা, এরা ওই ওই ইয়েরাও, ওই ইহুদিরাও সম্ভবত এটা ফলো করে, যেটা হচ্ছে আমাদের ঘোরতর শত্রু। সেটাই, ওইটাই তো, মানে আমাদের কিন্তু একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের মুসলমানদের কোনো শত্রু নেই, সবাই কিন্তু মানুষ হিসেবে এবং সবাইকে সম্মান করতে বলা হয়েছে, স্পষ্ট করে বলা আছে ইহুদিরা হচ্ছে মুসলমানদের শত্রু।
আপনি তাদেরকে শত্রু বলতে পারবেন। তো তারাও এই আইন মানে, তাহলে বোঝেন আইনটা কত শক্ত আইন, রাইট? তো আমরা একটু প্র্যাকটিস করি এবং এটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করি। stdocs এর মধ্যে OOP crude batch 21 একটা ফোল্ডার করে নিলাম। OOP object oriented programming, crude, create, read, update, delete। ক্রিয়েট আমি সেভ করব, রিড করব মানে ভিউ করব, আপডেট করব আর ডিলিট করব। নেটবিনস এটাকে আমি প্রজেক্ট আকারে নিয়ে নিচ্ছি। এটা বাসায় গিয়ে ভিডিওটা আধা ঘন্টার একটা ছোট্ট ভিডিও আছে, খুব সুন্দর করে দেখবেন আবার। হ্যাঁ, কনফিউশন ক্রিয়েট হলে নেক্সট ক্লাসে আবার কথা বলবেন। হ্যাঁ, আমি ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, বাট প্রথম আধা ঘন্টাটা বেসিক ওপির সিনটেক্স এর উপরে, মডিফায়ার এর উপরে ছিল। দেখেন আমরা কি করব, আমি ডাটা সেভ করব, রাইট? আগে ফর্মটা বানিয়ে নিই, তারপরে ডেটাবেস কনসেপ্টটা আমরা কিছুটা ডেভেলপ করি, দেন ফর্মের ডাটাটা ডেটাবেসের দিকে কিভাবে ওপিতে যাবে সেই সম্পর্কে আমি আলোচনা করি। আমি বলেছিলাম আপনাদের যে একটা ফর্ম কনসেপ্টে একটা সুন্দর লেআউট করে বা একটা বেসিক লেভেল লেআউট করে সেটা এগিয়ে নিতে। আমি একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি এবং পিএসপি ফাইলের নাম দিচ্ছি add_student.php। HTML এর বেসিক কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে? HTML head title add student body
দেখেন আমি কি বানাচ্ছি, ফর্ম, টেবিল, টিয়ার, টিডি। ফর্মে কি থাকে, ফর্মটা আমি পরেই দিই, বেটার। হ্যাঁ, ফর্ম আমার এখানে দরকার নেই। টেবিলের border 1, align center। আমরা যদি এই আউটপুটটাকে এখন দেখি, এই যে অপুক্রুড অ্যাড স্টুডেন্ট, এই অবস্থা, রাইট? সো কোন দিকে নিয়ে যাচ্ছে একটু খেয়াল করেন। উইথ বলছি 980 পিক্সেল, 1 2 3 4, 4টা রো ক্রিয়েট করে নিলাম, খেয়াল করেছেন? আমি 4টা রো ক্রিয়েট করে নিয়েছি। হাইট বলছি 1100 পিক্সেল, এরকম বক্সও চলে আসলো আমার হাতে। বেসিক্যালি আমার টার্গেটটা কি, আমি লাগাবো লোগো আর ব্যানার, তারপরে হবে কি মেনু, তারপরে আমার লেফট কন্টেন্ট রাইট, তারপরে হবে আমার ফুটার। তো কোথায় কয়টা লাগবে, আমার প্রথমটাতে একটা ডিডি লাগবে, দ্বিতীয়টাতে প্রথমটাতে 2টা, দ্বিতীয়টাতে 1টা, তৃতীয়টাতে 3টা, আর 4 নম্বরটাতে কয়টা লাগবে, 1টা, এরকম। বাট এটা তো শেপ হয় নাই, তাই না? শেপ বানিয়ে নিচ্ছি। শেপ বানিয়ে নেওয়ার জন্য নামগুলো দিয়ে দেই, এই জায়গাগুলোর নাম আমি দিয়ে দেই, লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার। সো লেটস চেক, আমরা কিন্তু পজিশনের নামগুলো বলে ফেলেছি। তারপরে কি করতে হয়, ব্যানারকে 2টা সেলের সমান করার জন্য কলাম স্প্যান কত, 2, তার মানে 1 আর 2 এ 3। দেখেন এই 3-এর সমানে এই যে জায়গাটা ফাঁকা, এই জায়গাগুলো ফাঁকা, মূল পেছনে কারণ কি, স্প্যান সমস্যা। তো ব্যানার বসে গেছে। দেন মেনু আমরা বসাবো, মেনুকে কত দিব, কলাম স্প্যান 3। ফুটারকেও আমরা কলাম স্প্যান কত বলছি, 3। হয়েছে শেপ। এখন উইথ হাইট আমি সেট করি, মেনুর হাইট আমি 50 পিক্সেল করছি, উইথ আমি 150 পিক্সেল করছি, হাইট আমি 80 পিক্সেল করছি। আচ্ছা, মেনুর হাইটটা এখনো, মানে এদের হাইটটা আমি সেট করে দেই নাই, এর হাইটও আমি 150 পিক্সেল করছি। দেখেন আমি যা চেয়েছিলাম, রাইট? ওকে, এবার আমার টার্গেটটা কি, আমি বলছিলাম যে এখানে একটা ফর্ম ক্রিয়েট করব, এই কন্টেন্ট এরিয়াতে এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। এই ফ্রি প্লেস করি, উপরে আমি ভার্টিক্যাল অ্যালাইন আমি দিয়ে দেই, অ্যাড স্টুডেন্ট, হাইপারলিংক রেফারেন্স এইচআর দিয়ে দেই, হরাইজন্টাল লাইন, অ্যাড স্টুডেন্ট হলো অ্যালাইন সেন্টার
সেন্টারে নিলাম। আমরা এই জায়গায় একটা ফর্ম নিয়ে আসব। সো ফর্ম নিয়ে আসার জন্য ফর্মের ভেতরে অ্যাকশন, মেথডের মধ্যে আমার পোস্ট, ভেতরটাতে আমি কি প্লেস করব, একটা টেবিল। টেবিলে আমরা টেবিল কিন্তু দিতে পারি। এবং এই টেবিলটা বর্ডার উইথ 70%, অ্যালাইন সেন্টার। কয়টা রো আমি করতে যাচ্ছি একটু বলেন তো? আমি চাচ্ছি আমার স্টুডেন্টের নাম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, মোবাইল নাম্বার থাকবে, একটা সাবমিট বাটন থাকবে। সো লেটস চেক। যে টেবুলার কনসেপ্ট কিন্তু রেডি হলো। এর ভেতরে আমরা ফর্মের ফিল্ডগুলো বসানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে স্টুডেন্ট নেম, আর ইনপুট বক্সের জন্য আমরা কি করি, ইনপুট টাইপ টেক্সট, নেমটা কি হবে, স্টুডেন্ট নেম। দেন হচ্ছে স্টুডেন্ট ইমেল অথবা সরাসরি কি ইমেল অ্যাড্রেস। ইনপুট টাইপ টেক্সট নেম ইমেল অ্যাড্রেস। হ্যাঁ দিলাম। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার কি হবে, ইনপুট টাইপ নাম্বার নেম মোবাইল নাম্বার, এটা হলো। আর ফাইনালি কি হবে, ইনপুট টাইপ সাবমিট নেম বাটন ভ্যালু সেভ স্টুডেন্ট। বুঝছেন যে আমাদের ফর্মটা রেডি, রাইট? সো এই ডাটাটাকেই আমরা ডেটাবেসের দিকে নিয়ে যাব। সো এটা একটু বানিয়ে ফেলেন জাস্ট ফর্মটা। নরমালি লোকাল হোস্ট লিখলে কি আসে, আমাদের যে সার্ভারের পেজটা সেটা। এখন আমরা ফর্ম বানিয়েছি, কাজটা কি, আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি স্টুডেন্ট। কোথায় অ্যাড করব, ডেটাবেস। ডেটাবেস কি, ডাটা স্টোর করে রাখার একটা জায়গা। এটাও তো ডাটা স্টোর করে রাখতে পারে, প্লেট টেবিল চেয়ার সবাই ডাটা ধারণ করতে পারে। মানে স্পেশালিটি কোথায়, ডেটাবেস আমরা কেন বলি, ডেটাবেস বলার পেছনে মূল কারণ হচ্ছে যেখানে ইন্টার রিলেটেড ইনফরমেশন গুলো আমরা অর্গানাইজ ভাবে স্টোর করতে পারি। রিপিট করছি, যেখানে আমরা ইন্টার রিলেটেড ইনফরমেশন গুলো অর্গানাইজ ভাবে স্টোর করতে পারি এবং ডাটা অপারেশন করতে পারি, তাকেই আমরা ডেটাবেস সার্ভার বলি। ইন্টার রিলেটেড ইনফরমেশন অর্গানাইজ ভাবে স্টোর করা। ইন্টার রিলেটেড বলতে বোঝায় রিলেশনাল ডাটা, ইন্টারনালি রিলেটেড, লাইক স্টুডেন্টের ডাটা, স্টুডেন্টের ইনফরমেশন আলাদা, টিচারের ইনফরমেশন আলাদা, রাইট? টিচারের ইনফরমেশন গুলো টিচারের জন্য ইন্টার রিলেটেড, স্টুডেন্টের ইনফরমেশন গুলো স্টুডেন্টদের জন্য ইন্টার রিলেটেড। আবার বোথ কি পারসন, সো তাদের কিছু কমন ইস্যুস রয়েছে, সেখানেও ইন্টার রিলেশন রয়েছে।
কারণ আমি যদি বলি প্রোডাক্টের ডাটা আর কাস্টমারের ডাটা এক জায়গায় রাখবো, হবে? গন্ডগোল বেঁধে যাবে, ইন্টার রিলেটেড হলো না। অর্গানাইজ ভাবে ডাটা স্টোর করার নিয়ম, ডাটা অর্গানাইজ ভাবে স্টোর করা যায়। সবচেয়ে ভালো যে অর্গানাইজেশন পদ্ধতিটা সেটা হচ্ছে টেবিল, এটাকে নরমালি এন্টিটি সেট বলা হয়ে থাকে। রিপিট করছি, সেটাকে আমরা নরমালি কি বলে থাকি? এন্টিটি সেট বলে থাকি। তো যে ইন্টার রিলেটেড কনসেপ্টটার কথা উঠে আসে, ইন্টার রিলেটেড যে বিষয়টা সেটা হচ্ছে এরকম যে মানে ইন্টারনালি রিলেশন তো রাখছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে স্টুডেন্টের ইনফরমেশন স্টুডেন্ট টেবিলে, টিচারের ইনফরমেশন টিচার টেবিলে, প্রোডাক্ট ইনফরমেশন প্রোডাক্ট টেবিলে, এটা ইন্টারনালি রিলেটেড। আর অর্গানাইজেশন বা অর্গানাইজ করে রাখার যে কনসেপ্টটা সেটা মূলত কি? টেবিল। আমি যদি সবচেয়ে সুন্দর করে ডাটাপত্র গুছিয়ে রাখতে চাই তাহলে টেবিল ছাড়া অন্য কোনো ভালো মাধ্যম নেই যেখানে আমি ডাটাগুলোকে অর্গানাইজ ভাবে, মানে এতটা অর্গানাইজ ভাবে রাখতে পারি, রাইট? তো ডেটাবেজের ভেতরে মূলত কি থাকে? ডেটা টেবিলই থাকে, এবং প্রত্যেকটা টেবিলের মধ্যে কি থাকবে? তার ইন্টার রিলেটেড ডাটাগুলো থাকবে। তাহলে টেবিলে ইন্টার রিলেটেড ডাটা, রিপিট করছি, টেবিলের মধ্যে থাকবে কি? ইন্টার রিলেটেড ডাটা, আর অনেকগুলো টেবিল নিয়ে হবে কি? একটা ডেটাবেজ, আর অনেকগুলো ডেটাবেজ মিলে একটা ডেটাবেজ সার্ভার। আমি যদি টপ টু বটমে যাই, সো একটা সার্ভারে কি থাকে? সার্ভার কি করে? ইন্টার রিলেটেড ডাটা স্টোর করা অর্গানাইজ হবে। সো সার্ভারে কি থাকবে? অনেকগুলো ডেটাবেজ থাকতে পারে। ডেটাবেজের মধ্যে কি থাকবে? অনেকগুলো টেবিল থাকতে পারে, আর টেবিলের মধ্যে থাকবে কি? সিঙ্গেল ইউনিটের ডাটা পর্যন্ত, হ্যাঁ, সিঙ্গেল ইউনিট পর্যন্ত যদি আমরা ধরি। তো ডেটাবেজ সার্ভার ইনস্টলেশন খুব জরুরি, বাট আমরা যখন জ্যাম্প ইনস্টল করেছিলাম তখন কিন্তু মাইস্কুয়েল ইনস্টল হয়ে গিয়েছিল, ওটা কিন্তু আমরা দেখেওছিলাম যে আমাদের মাইস্কুয়েলটা রানিং, মাইস্কুয়েলটা রানিং। এখন আমরা মাইস্কুয়েলটা পাবো কি করে? লোকাল হোস্টের পর স্ল্যাশ দিয়ে যদি আমরা php myadmin লিখি, দেখেন লোকাল হোস্টের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলটা চলে আসবে। খেয়াল করেছেন? এটা হচ্ছে পিওর ডেটাবেজ সার্ভার এবং অলমোস্ট ফ্রি। অলমোস্ট ফ্রি বলতে এটা আমরা জ্যাম্পের সাথে অটোমেটিক ইনস্টলেশনের সময় পেয়ে গেছি। এখন এই লেফট সাইডের এগুলো কি? লেফট সাইডের গুলো হচ্ছে ডেটাবেস, এটা বানানোই আছে ডিফল্ট। যখন আপনি জ্যাম্প ইনস্টল করেন, মাইস্কুয়েল ইনস্টল হলে এগুলো বানানোই থাকে, এক্সেপ্ট দিস আমরা এটা গতদিন বানিয়েছিলাম, DBCI ব্যাচ 21। তো ডেটাবেস ক্রিয়েট করা যায়, তার মানে আপনার সি ড্রাইভে যতক্ষণ পর্যন্ত জায়গা আছে ঠিক ততক্ষণ পর্যন্তই আপনি ডাটাবেস বানাতে পারবেন, ডাটাও রাখতে পারবেন। কারণ এটা কোথায় ইনস্টল করা আছে? সি ড্রাইভে ফর এক্সাম্পল। বোঝা যাচ্ছে? এগুলো কি? ভিজুয়ালাইজেশনের জন্য। নরমালি আগের দিনে ডেটাবেস সার্ভার গুলো এতটা ভিজুয়াল মোডে ছিল না, কোয়েরি ল্যাঙ্গুয়েজ চালিয়ে ডেটাবেস ক্রিয়েট করা, ডাটা রাখা, স্টোর করা বা ভিজিবিলিটির জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই সাহায্য নিতে হতো। বাট এখন কিন্তু এখানে আপনি অনায়াসে ডেটাবেস বানাতে পারেন, টেবিল বানাতে পারেন, ডাটা রাখতে পারেন, সব ভিজিবল, এবং আপনি এখান থেকে এডিট ডিলিট সবই করতে পারেন, রাইট? বাট মোর ইউজার ফ্রেন্ডলির জন্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ডেটাবেস সার্ভারের পেছনে ডাটা অপারেশন একটা কথা আমি বলেছিলাম, যে যেখানে আমরা ইন্টার রিলেটেড ইনফরমেশন গুলো অর্গানাইজ ভাবে রাখতে পারি এবং ডাটা অপারেশন করতে পারি, তাকেই ডেটাবেস সার্ভার বলে। তো এমন কিছু সিস্টেম আছে যেখানেও আমরা ডাটাগুলো অর্গানাইজ ভাবে রাখতে পারি বা ডাটা অপারেশন করা সম্ভব না। মাইস্কুয়েলে ডাটা অপারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা যায়, কারণ সে PHP এর সাথে কাজ করে, ওরাকল PHP এর সাথে কাজ করে, রাইট? সো এগুলো সব কি? ডেটাবেস সার্ভার। সো ডেটাবেস সার্ভারে ডাটা রাখতে হলে প্রথমে কি করতে হয়? ডেটাবেস, তারপরে তার ভেতরে ডেটা টেবিল। মনে করেন আমি স্টুডেন্ট ইনফরমেশন রাখবো, স্টুডেন্টের নাম, মোবাইল আর ইমেল রাখবো। কি কি রাখতে যাচ্ছি? নাম, মোবাইল আর
ইমেল। তো সেই ক্ষেত্রে আমরা একটা ডেটা টেবিল তৈরি করে নিব। বুঝা যাচ্ছে? লেটস চেক যে কিভাবে আমরা একটা টেবিল বানাচ্ছি। আগে ডেটাবেজ একটা বানিয়ে নিই। ডেটাবেজের নামের সাথে ডিবি লেখাটা স্ট্যান্ডার্ড। DB CI bash 21 crude collisionটা কি? collision হচ্ছে UTF সিরিজ যদি হয়, এটা হচ্ছে ক্যারেক্টার সেট বলা হয়। HTML এ একটা জায়গায় দেখেছেন না UTF-8, ওটা কি ইউনিভার্সাল ক্যারেক্টার সেট? ঠিক তেমন UTF-8 টা হচ্ছে ডেটাবেজেরও ইউনিভার্সাল ক্যারেক্টার সেট। আপনি যখন ডাটা স্টোর করবেন সব ধরনের ল্যাঙ্গুয়েজ যেন এখানে সাপোর্ট করে তার এনশিওরিটি আমরা চাচ্ছি। ঠিক আছে? তো UTF-8 জেনারেল CI দিয়েছে এবং এটাকে ক্রিয়েট বলছে। দেখেন আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। DB CI bash 21 crude। দেখেন আমরা কি করতে চাচ্ছি, আমাদের ডেটাবেস হয়েছে। এখন ডেটাবেজের উপরে ক্লিক করলাম, খেয়াল করেছেন এরকম পাচ্ছেন? তো এখান থেকে আমাদের একটা ডেটা টেবিল বানাতে হবে। টেবিলগুলো কেমন হয়? টেবিলগুলো নরমালি রো আর কলাম দিয়ে হয়, তাই না? কলামগুলো ফিক্স থাকে। যদি আপনি টেবুলার কনসেপ্টের এক্সাম্পল চান, আপনারা যখন রেজাল্ট শিট দেখেন ওইটা একটা টেবিল। নাম, রোল, গ্রেড, এইটাকে বলা হয় কি কলাম হেডার, তাই না? কলামের হেডার যেটা মেনশন করা থাকে, তারপর রো আকারে আপনার নাম দেয়, রোল দেয়, রেজাল্ট দেয়। নাম, রোল, রেজাল্ট, এটা ভেরিয়েন্ট। কলামগুলো কি ফিক্স চলক হিসেবে কাজ করে কি রো। তো আপনার স্টুডেন্ট যতগুলো রো ততগুলো, বিষয়টা বোঝা যাচ্ছে? এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে একটা ফর্ম দিচ্ছি, আমি 1000 বার সেভ করতে পারি, 1000 বার রো হবে। কলাম কয়টা হবে? 3টা। যদি 10,000 বার দিই 10,000 বার, কলাম আমার 3টায়। বাট ডেটাবেজের কনসেপ্ট অনুযায়ী ডেটাবেজ সার্ভারগুলোতে যখনই আমরা ডাটা টেবিল তৈরি করব, টেবিলের প্রত্যেকটা রোকে আইডেন্টিফাই করার জন্য, ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা একটা প্রাইমারি কি সেট করে দেব, যার ভ্যালু হবে কি ইউনিক। মানে প্রত্যেকটা টেবিলে একটা ফিল্ড থাকবে যার ভ্যালু অলওয়েজ কি হবে ইউনিক। মানে রো এর ভ্যালু যাই আসুক না কেন, সেম নামে মানুষ থাকতে পারে, বাট আইডিটা এমন ভাবে দিব যা অলওয়েজ কি হবে ইউনিক হবে। মনে করেন আমরা 4 জনের রেকর্ড ইনসার্ট করলাম, 4 জনের 4টা আইডি। তো এই জন্য যেটা বলা হয়ে থাকে, টেবিলে এমন একটা ফিল্ড যুক্ত করতে হয় যার ভ্যালু অলওয়েজ ইউনিক হয়, এবং সেটাকে কি বলা হবে ওই টেবিলের প্রাইমারি কি। তো আমাদের ফর্মে আছে 3টে আর একটা প্রাইমারি কি, সব মিলিয়ে 4টা ফিল্ড হবে। তো টেবিলের নামটা হবে TBL আন্ডারস্কোর লেখাটা স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। TBL স্টুডেন্ট 4 গো। ঠিক আছে, আমার এগুলো চলে আসলো। এখন ডাটাবেজের ভেতরে কি ধরনের ডাটা যাবে, লেন্থ কত হবে, কি ধরনের ভ্যালু, সবকিছু সেট করতে হয় ডাটাবেজের টেবিল যখন আমরা বানাতে যাব। দেখেন প্রথমে আমি লিখছি স্টুডেন্ট আইডি ইন্টিজার, এটা নাম্বার হবে। লেন্থ কত বলছি, লাইক আমি 5 লিখছি, একটু বসেন। লেন্থ 5 মিন্স 5টা 9, 5টা ডিজিট, 5টা 9। দেখেন এটাকে আমরা কি বলছি, ইন্ডেক্স প্রাইমারি অ্যান্ড অটো ইনক্রিমেন্ট। গো অটো ইনক্রিমেন্ট। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, নাম্বার স্টুডেন্ট নেম, এটা হবে ভার্কারে। ইন্টিজার হচ্ছে নাম্বার,
ভার্কার হচ্ছে স্ট্রিং, বাট ছোট স্ট্রিং, লাইক 256 ম্যাক্সিমাম। নাম ধাম গুলো যেগুলো আছে সব ভার্কারে যেতে হয়, নাম, অ্যাড্রেস, ছোট ছোট টেক্সট যেগুলো। ভার্কার আমি বলছি নামের জন্য সর্বোচ্চ 50 ক্যারেক্টার। আর এই যে স্টুডেন্ট আইডির ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস দেখেন কি করলাম, ইন্ডেক্সটা কি করে দিয়েছি প্রাইমারি, আর এটাকে অটো ইনক্রিমেন্ট করা হয়েছে। দেন ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা কি হবে, এটাও আমরা ভার্কারেই যাই। ভার্কার হচ্ছে 256, এটা লং ভার্কার, যেটা সর্বোচ্চ, ঠিক আছে। তারপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা কি হবে, মোবাইল নাম্বারে সবই তো নাম্বারে, ইন্টিজার যদি 11 ডিজিট ইন্টিজার হয়, যার ডাটাবেসে অনেক জায়গা খেয়ে নেবে, কারণ ইন্টিজারের 1 ইন্টিজার 2 বাইট, আর 1 ক্যারেক্টার 1 বাইট। বাইটের হিসেবটা কি, আপনারা তো জিবি পর্যন্ত জানেন, মেগাবাইট কেনেন, মেগাবাইট পর্যন্ত বোঝেন, কিলোবাইট পর্যন্ত বোঝেন। বাইট হচ্ছে সবচেয়ে ছোট ইউনিট, প্রথম ইউনিট হচ্ছে বিট, 8 বিট 1 বাইট, 1024 বাইট 1 কিলোবাইট, 1024 কিলোবাইট 1 মেগাবাইট, 1024 মেগাবাইট 1 গিগাবাইট, 1024 গিগাবাইট 1 টেরাবাইট, রাইট। এর উপরে আরো অনেক কিছু আছে। এখন ঘটনা হচ্ছে, একটু খেয়াল করেন, ইন্টিজার 1 বাইট, দ্যাট মিন্স 8, 1 ইন্টিজার 2 বাইট, দ্যাট মিন্স 16 বিট, বাট 1 ক্যারেক্টার 1 বাইট, দ্যাট মিন্স 8 বিট, রাইট। সো অর্ধেক জায়গা না, আমি যদি এখানে বলি যে ইন্টিজার 11, দ্যাট মিন্স একটা মোবাইল নাম্বার পুট হলে ইন্টিজার যেহেতু 22 বাইট জায়গা দখল করে নেবে। আর যদি আমি এখানে ভার্কার দেই তাহলে সে 11 বাইট জায়গা দখল করবে। খেয়াল করেন, অর্ধেক জায়গা দখল করছে। ইন্টিজার 11 ইন্টিজার, দ্যাট মিন্স 22 বাইট, আর 11 ভার্কার মানে কি 11 বাইট। কারণ আমার রেকর্ড যদি 11 বাইট করে যদি আপনি বাঁচান প্রতি ফিল্ডে, আপনার রেকর্ড হচ্ছে 100 কোটি। 100 কোটি ইন্টু কত, 100 কোটি ইন্টু 11 বাইট, ওটাকে ভাগ দিতে থাকেন, দেখবেন যেন জিবি পার হয়ে গেছে। মোবাইল নাম্বারে কি ভার্কার হবে না ভার্কার হবে অলওয়েজ, কারণ মোবাইল নাম্বার তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করবো না, যেটাকে আমরা নাম্বারে রাখবো। যেগুলো দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করবো তাকে আমরা কি রাখবো, ইন্টিজারে, আর বাকিগুলো সব ভার্কারে। সেটা দেখে ডেটাবেস টেবিলটা বানিয়ে ফেলা, সেভই দিতে হবে। হ্যাঁ, এই বাটনটা এবার প্রেস করি, সেভ। দেখেন আমাদের টেবিলে হয়ে গেছে। এই টেবিলের উপরে যদি আমরা ক্লিক করি, টিবিএল স্টুডেন্ট, স্ট্রাকচারে যান, স্টুডেন্ট আইডি, অটো ইনক্রিমেন্ট, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার পাচ্ছেন তো। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। কি কি হলো তাহলে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। এখন এই টেবিলের ভেতরে আমাদের ডাটাটা নিয়ে আসতে হবে, কোন ডাটাটা, ফরম্যাট ডাটা। তাহলে দেখেন কি করছি আমরা, প্রথমে যেটা করতে হবে, এখানে ফোল্ডারে গিয়ে আমরা একটা সাব ফোল্ডার তৈরি করি, ক্লাসেস, ক্লাসের মাধ্যমে দিব না, ক্লাসেস ফোল্ডার, ক্লাসটার নাম দেই পিএসপি ক্লাস স্টুডেন্ট নামে একটা ক্লাস দিলাম, স্টুডেন্ট ক্লাস। এখানে আরেকটা নতুন জিনিস আমরা শিখব, বা এই ক্লাসের একটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন সেভ স্টুডেন্ট দিলাম, পাবলিক ফাংশন সেভ স্টুডেন্ট।
তো এই পর্যন্ত আমাদের তো ফরম্যাট ডাটা আনতে হবে, হবে না? একটু খেয়াল করেন তো, এই ফরম্যাট ডাটাটা যদি আমরা সেভ স্টুডেন্ট পর্যন্ত নিতে চাই, নিয়মটা কি? অ্যাকশন যখন আমার ব্ল্যাঙ্ক, আমার বাটনের নাম কি? বিটিএন। সেক্ষেত্রে আমি কি করব একটু দেখেন। প্রথমে আমার ক্লাসকে রিকল করি, ক্লাসের ভেতরে স্টুডেন্ট ক্লাস, ক্লাসের ভেতরে আমি আমার স্টুডেন্ট ক্লাসকে রিকল করলাম। এরপর কি করতে হবে? অবজেক্ট $obj ইকুয়াল নিউ স্টুডেন্ট করলাম। এখন চেক করব, নরমালি বাটনে প্রেস পড়েছে কিনা এটা চেক করার নিয়ম কি? ইসেট $_ ইন্ডেক্সের নাম কি? বাটন। তখন আমরা যদি বাটনে প্রেস করে দেন obj ধরে সেভ স্টুডেন্টের কাছে আমি ডাটাটা পাঠিয়ে দিব। এটা বোঝা গেল? ওই যে আমরা ফাংশন শিখেছিলাম না, মনে আছে? ঠিক সামথিং লাইক। তো আমি যখন ফাংশনের কাছে পাঠালাম, কি যাবে এর ভেতরে? $_post। পোস্টারেতে সব ডাটা আছে না? বুঝেন নাই? আচ্ছা, প্রথমে যখন আসি তখন এখানে আসাতে কি ইফের মধ্যে যাচ্ছে? যাচ্ছে না। যদি আমি সেভ বাটনটা প্রেস করি তখন সে কিন্তু ইফের মধ্যে যাচ্ছে এবং সেভ স্টুডেন্ট ফাংশনটাতে যাচ্ছে। সেভ স্টুডেন্ট ফাংশনের ডেফিনেশন কোথায় আছে? স্টুডেন্ট ক্লাসে। তো ফাংশন যখন আমি কল করেছি, ফাংশনের মধ্যে পোস্ট পাঠিয়েছি, সেই ডাটাটাকে আমি ধরতে পারি না? মনে করেন ওখানে 2 পাঠিয়েছে, এখানে ডাটা দিয়েছি, এর ভিতরে ডাটার মধ্যে কত আছে? 2। ওখানে পোস্ট পাঠিয়েছি, পোস্টের মধ্যে 4টা ভ্যালু আছে, ডাটার মধ্যে কয়টা ভ্যালু আছে? 4টা ভ্যালু। 4টা ভ্যালু কিভাবে? স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর বাটন। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন এই ডাটার ভেতরে কি আছে? ডাটাতে একটা অ্যারে হয়ে গেছে না? পোস্ট কি ছিল? একটা অ্যারে। ডাটাও কি এখন একটা অ্যারে? সো অ্যারে ডাটা দেখার উপায় কি বলেন তো? খেয়াল করেন তো, আমি যখন প্রথমবার আসি তখন কিছু হচ্ছে, বাট যখন আমি সেভ স্টুডেন্ট বাটন প্রেস করছি তখন কি হচ্ছে দেখেন তো? অ্যারের ভেতরে স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, বাটন। এখন যদি আমি ভ্যালু দিয়ে পুট করি, স্টুডেন্ট নেম ফরাদ হোসেন, ফরাদ ইয়াহু, মোবাইল নাম্বার দিলাম, সাবমিট, তাই না? ভ্যালুগুলো চলে গেছে সেখানে। ক্লিয়ার? তার মানে কি হচ্ছে, আমি যখনই ফর্মটা সাবমিট করছি, আমার অবজেক্ট আছে ক্লাসের, যদি বাটন প্রেস হয় দেন অবজেক্ট ধরে সেভ স্টুডেন্ট ফাংশনের কাছে আমি পোস্টার এটা পাস করছি। পোস্টার এটা এখান থেকে যে কোনো নাম দিয়ে আমি রিসিভ করতে পারি, যে কোনো নামের অ্যারে এটা হতে পারে। কনফিউজ? তিনজনের চেহারা দেখেই মনে হচ্ছে যে কিছু বোঝে নাই। হ্যাঁ, ডাটাটা যে যাচ্ছে সেটা তো এবার বোঝা যাচ্ছে? মানে এক্স এর মানটা পোস্ট দ্বারা সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। না, একটু বলেন যে আমি জাস্ট এটা তো আমরা জানি অবজেক্টের মাধ্যমে ফাংশন কল করে, এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের হাতে একটা ফর্ম আছে, ফর্মের অ্যাকশন যদি না থাকে এই পেজেই অ্যাকশন হয়, এটা তো আমরা জানি। বাটনের নাম হচ্ছে বিটিএন, এটাও আমরা জানি, রাইট? এই বাটনের নামটা কি? বিটিএন। এখন আমাদের ফাংশনটা তো আছে একটা ক্লাসের মধ্যে, কোন ক্লাসের? স্টুডেন্ট ক্লাসের। সেই কারণে ফার্স্টে কি করেছি? ক্লাসটা রিকোয়ার করেছি, তারপর তার একটা অবজেক্ট বানিয়েছি, তারপর আমি চেক করছি যে বাটনটা প্রেস করলো কিনা। যদি বাটন প্রেস করে অবজেক্ট ধরে ওই ফাংশনকে আমি কল করছি। প্যারামিটার দিয়েছি কত? 20। ওখান থেকে যখন আমি রিসিভ করছি তখন কি ইউজ করছি? এক্স। এক্স এর মধ্যে কত আছে? 20।
এখন আমার টার্গেট কি, ফরম্যাট ডাটা নিয়ে যাব। ফরম্যাট ডাটা নরমালি কোথায় যায়, যদি মেথড হয় পোস্ট তাহলে কোথায় যায়, পোস্টে। আর মেথড যদি হয় গেট তাহলে কোথায় যায়, গেটে। তো যদি আমি এখানে $_ দেই, তাহলে পোস্টের ভেতরে কত আছে, সবগুলো ডাটা আছে না, 4টা ফর্মে সব ডাটা আছে। আর এই পোস্টটা আমি আমার ফাংশনের মধ্যে আমি যে নামেই ধরি না কেন, এক্স নামেই যদি ধরি, তাহলে এক্স এর মধ্যেও কি 4টা ভ্যালুই আছে না, অ্যারে হয়ে গেছে না এক্স। পোস্ট যদি অ্যারে হয়, এক্স তখন কি অ্যারে না, যে রিসিভ করবে অলওয়েজ সে তাই হবে যা আসবে। যদি পোস্টের ভেতরে একটা ভ্যালু আসে তাহলে এক্স কি হবে, ভেরিয়েবল। আর পোস্টের ভেতরে যদি একের অধিক ভ্যালু আসে, এক্স কি হবে, অ্যারে। বুঝা যাচ্ছে? আচ্ছা, এই কারণে আমি এটাকে ডাটা লিখেছিলাম। তাহলে ডাটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। ইন্টারেস্টিং, আমরা এই পর্যন্ত ডাটা নিয়ে আসি, এটা আমি সেভ করব কি করে? আমার পিএসপির সাথে মাইস্কুয়েল এর কানেকশন কোথায়, যেটা বোঝা যাচ্ছে যে অনেক কাজই কিন্তু এখন রয়ে গেছে। বলতে পারেন গত ক্লাসটা পুরোটাই রিপিট হচ্ছে এবং ওর চাইতে বেশি এলাবোরেট করে, তাই না? আচ্ছা, তো বেসিক্যালি যেটা করতে হয়, যে যদি আমি ডাটা স্টোর করতে চাই, এসকিউএল কমান্ড আছে। মাইস্কুয়েল যখন মাইস্কুয়েল এর কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, যার মাধ্যমে কোয়েরি কোড লিখে পিএসপি এর বিল্ট ইন ফাংশন মাইস্কুয়েল কোয়েরি চালিয়ে ইনসার্ট করতে হয়, রাইট? বাট এ তো সার্ভারে গিয়ে এক্সিকিউট হবে, সার্ভার কানেকশন কোথায়? সার্ভার কানেকশনটা আমাদের দিতে হবে একদম শুরুতেই। যখন পিএসপি তে আপনার কোনো টেস্ট নেবে কেউ, যে আপনি পিএসপি মাইস্কুয়েল জানেন কিনা, বলবো যে পিএসপি মাইস্কুয়েল কানেকশন স্ট্রিংটা লিখেন। পিএসপি এর সাথে মাইস্কুয়েল এর কানেকশনটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে? তো কানেকশনটা এমন ভাবে আমাকে দিতে হবে যা সবাই যেন পায়। একটু খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। ক্লাসের ভেতরে কিছু ফাংশন আছে, মানে ক্লাসের ভেতরে লেখা যায়, যেটা র কোডিং এ পসিবল না। অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি প্রোগ্রামিং এ সেটা আবার পসিবল, যে লাইক খুব ইন্টারেস্টিং ওয়েতে কাজ করবে, ম্যাজিকের মতো কাজ করবে। এই জন্য এই ফাংশনগুলোকে বলা হয়ে থাকে ম্যাজিক ফাংশনস। পিএসপির 12টা ম্যাজিক ফাংশনস রয়েছে। কল স্ট্যাটিক, ক্লোন, কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট, গেট, ইনভোক, ইসেট, সেট, মানে সেট, স্টেট, স্লিপ, টু স্ট্রিং, আনসেট। হ্যাঁ, এগুলোকে আমরা সব কি বলে থাকি, ম্যাজিক ফাংশন, যেটা আন্ডারস্কোর দিয়ে শুরু। আচ্ছা, তো আন্ডারস্কোর এগুলোকে আমরা নরমালি বলে থাকি কি, ম্যাজিক ফাংশনস, যা আন্ডারস্কোর দিয়ে শুরু। তো এর মধ্যে একটা ফাংশন আজকে আমরা দেখব, কনস্ট্রাক্ট। ফাংশনটার নাম কি, কনস্ট্রাক্ট। এটা অটোমেটিক কাজ করে, ম্যাজিক ফাংশন গুলো সব অটোমেটিক কাজ করে, কল করতে হয় না। ইন্টারেস্টিং না, যে কল করার আগেই সে কাজ করে ফেলে। মনে করেন আপনি সেভ স্টুডেন্টকে কল করেছেন, কনস্ট্রাক্ট রান হয়ে গেছে। আপনি ডিলেটে কল করেছেন, ডিলেট ফাংশনটাকে, কনস্ট্রাক্টর রান হয়ে গেছে। সো ক্লাসে আসলেই, ক্লাসের যে কোনো ফাংশনকে কল করলে আপনার আগে কনস্ট্রাক্টর রান হয়ে যাবে। যেমন গাড়ি চালাতে গিয়ে কি করতে হয়, গাড়ি স্টার্ট দিতে হয় না অলওয়েজ। কিন্তু আপনি বাইকে বসে আছেন আর স্টার্ট দেন না, বাইক চলবে? চলবে না। তো আপনাকে স্টার্ট দিতেই হবে, আর সেই স্টার্ট দিয়েই নেবে। মনে করেন আমি বসলাম, স্টার্ট হয়ে গেল। আপনাদের দেশে আমি গিয়েছিলাম গতকালকে, পুরান ঢাকাতে। বংশালে গিয়েছিলাম কোনো কাজে? হ্যাঁ, বাইকের জন্য গিয়েছিলাম। তো এটাই বলছিলাম যে ওটা যদি ওখানে এরকম বানানো যেত যে বসলেই স্টার্ট হয়ে যাবে, হ্যাঁ,
যাই হোক, কনস্ট্রাক্টর এমন একটা ফাংশন যা ক্লাস ইনিশিয়ালাইজার বলে। যে লাইক আমি যখন সেভ করতে যাব কানেকশন লাগবে, আমি যখন সিলেক্ট করতে যাব ডেটাবেজের কানেকশন লাগবে, এডিট করতে যাব কানেকশন লাগবে, ডিলিট করতে যাব কানেকশন লাগবে। কানেকশন ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না। সো অলওয়েজ কানেকশন কি স্টেবল থাকে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডেটাবেস সার্ভারের ভিতরে যখন কাজ হয় কানেকশন কানেক্টেড ডিসকানেক্টেড হওয়ার তালেই থাকে। আপনি কানেক্ট করে দেন কাজ করবেন, দেন আপনি যখন চলে আসবেন ভিন্ন কাজে তখন তো আর কানেকশন নেই ডেটাবেসের সাথে আপনার। বিষয়টা বোঝা যাচ্ছে? তো ধরেন আমি 4টা অপারেশন করব, আমি সেভ করব, আমি সিলেক্ট করব, আমি এডিট করব, আমি ডিলিট করব। প্রত্যেকবারই যদি আমাকে কানেকশন লিখতে হয় প্রত্যেকটা ফাংশনের মধ্যে, তাহলে তো পেইনফুল জব হবে। তার চেয়ে এমন একটা জায়গায় লিখে রাখা ভালো যেখানে মানে ক্লাসের মধ্যে আসার সাথে সাথেই কানেকশনটা করে ফেলবে। এই কারণে কনস্ট্রাক্টরের ভেতরে কানেকশনের কাজগুলো করতে হয়, ডেটাবেসের কানেকশন। যদি কনস্ট্রাক্টরে করে রাখি তো অটোই রান করবে, আমার আলাদা করে কোড লেখার দরকার নেই। যদি আমার কানেকশন করতে যদি 10 লাইনের কোড লিখে 4টা ফাংশনে 40 লাইনের কোড, আর যদি আমি কনস্ট্রাক্টরের মধ্যে লিখে রাখি, একবার লিখে রাখলে 4 জনই পেয়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? শুধু কানেকশন ওরিয়েন্টেড না, এ ধরনের যে কাজই আসবে আমাদের কোনো ক্লাসের ভেতরে কমন কাজ, তখনই সেই কাজগুলো কোথায় চলে যাবে? কনস্ট্রাক্টরের মধ্যে। ক্লাসের কাজ শেষ, বের হয়ে যাচ্ছি, destruct নামে ফাংশন আছে, _ destruct, যে লাইক আমি কিছু একটা করে যাব যা লক হয়ে যাবে সবকিছু। মনে করেন ফর এক্সাম্পল ক্লাস থেকে বের হওয়ার অর্থ হচ্ছে ক্লাসের যে অ্যাক্টিভিটিস গুলো আমি এর আগ পর্যন্ত রান করেছিলাম সেগুলোকে সব বন্ধ করে দিতে যাচ্ছি। তাহলে আপনি যা শুরু করবেন কনস্ট্রাক্টরে, যা শেষ করবেন ডিস্ট্রাক্টরে। যেটা বোঝা যাচ্ছে? এগুলোকে সব ম্যাজিক ফাংশন বলে, আস্তে আস্তে করে শিখবেন। বাট আজকে কনস্ট্রাক্টরটা সম্পর্কে কিছুটা আলোচনা করছি। হোস্ট নেম, ডেটাবেস কানেকশনের জন্য যে 4টা ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ। হোস্ট নেমটা দিতে হবে, ডেটাবেসের ইউজার নেম দিতে হবে, ডেটাবেসের পাসওয়ার্ড দিতে হবে এবং ডেটাবেসের নামটা দিতে হবে যাতে আমরা ওই ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারি। আমরা হোস্ট নেম কি লিখি? লোকাল হোস্ট লিখি না? তাহলে হোস্ট নেম কি আমার? লোকাল হোস্ট। ইউজার নেম root, password blank, আর db name, database name, db ci bash 21 root। এই হলো আমাদের 4টা ভেরিয়েবল নেম। এবার মাই কানেকশনটা কিভাবে করছে একটু দেখেন, এটা মনে রাখতে হবে। কানেক্ট, এটাকে নরমালি এভাবে লেখা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড তো, দিস কানেক্ট, এটা অবজেক্ট বলা হয়। হ্যাঁ, ক্লাস অবজেক্ট। আমি বলেছিলাম না যে ক্লাসের মধ্যে কি থাকে? নাম্বার অফ প্রপার্টিজ, এটা একটা প্রপার্টি আর মেথড, রাইট? সো PHP এর একটা বিল্ট ইন ফাংশন আছে mysqli_connect, mysqli_connect। আমরা MySQL ডেটাবেসের সাথে কানেকশন করার চেষ্টা করছি। তো যদি এন্টার দেই, এখানে প্যারামিটার আছে অনেকগুলো, হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেস, পোর্ট, সকেট, রাইট? বাট এগুলো অ্যাডভান্স আর কি, অ্যাডভান্স প্রোগ্রামিং। পোর্ট আর সকেট বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি কি ভেরিয়েবল আছে? হোস্ট নেম, আমাদের হোস্ট নেমটা কি? লোকাল হোস্ট। ইউজার নেম, তো এখানে আমরা ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দেওয়া হচ্ছে এবং ডেটাবেস নেম দেওয়া হচ্ছে। যখন এই 4টা প্যারামিটার আমি একটা ফাংশনে পাঠাবো, দেখেন এটা কিন্তু বিল্ট ইন ফাংশন। আমরা এর আগে ডেট একটা বিল্ট ইন ফাংশন দেখেছি না, র্যান্ড একটা বিল্ট ইন ফাংশন দেখেছি, ইসেট বিল্ট ইন ফাংশন দেখছি, প্রিন্টার বিল্ট ইন ফাংশন দেখছি, এক্সিট বলছি না, বিল্ট ইন ফাংশন। এগুলো সবই কি বিল্ট ইন ফাংশন, যেটা কোথায় ডিফাইন করা আছে? সার্ভারে। তো প্যারামিটার দেবেন, ফাংশন কল করবেন, সে তার কাজ করে দেবে। সো MySQL iConnect এরকমই PHP এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল্ট ইন ফাংশন, যা MySQL ডেটাবেস সার্ভারের সাথে কানেকশন তৈরি করতে পারে যদি এই প্যারামিটার গুলো ঠিকঠাক থাকে। আমার মেশিনে যদি MySQL থাকে
এবং সেটা রানিং থাকে এবং সাথে প্যারামিটার গুলো যদি ঠিক থাকে। আপনি লোকাল হোস্টের জায়গায় অন্য কিছু দিলে তো সে কাজ করবে না। এখন যদি ইউজার নেম বাই ডিফল্ট লোকাল মেশিনে ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, এটার পরিবর্তে যদি আপনি ভিন্ন কিছু দেন সে তো কানেক্ট করতে পারবে না। আপনার ডেটাবেজে আছে এবিসিডি ডেটাবেজের নাম, আপনি সিডি দিয়েছেন, কাজ করবে? তো সবকিছু প্রপার হতে হবে, যে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডেটাবেজ নেম যদি ঠিক থাকে, মাইস্কুয়েল সার্ভারটা যদি আমার মেশিনে থাকে এবং রানিং থাকে, তাহলে সেটা কানেক্ট হয়ে যাবে এবং এর ভেতরে চলে আসবে কি ট্রু ভ্যালু, রাইট? দিস কানেক্টের মধ্যে চলে আসবে ট্রু, আদারওয়াইজ আসবে ফলস। আমি এইভাবে লিখছি, একটু খেয়াল করেন, লজিক্যালি লিখছি, ডলার দিস কানেক্ট, এই যে প্রপার্টিটা যদি না হয়, যদি না হয় মানে কি, ধরেন এর ভিতরে ফলস আসছে, কানেক্ট করতে পারে নাই, আর সামনে নট দিলে কি হবে, ট্রু হয়ে যাবে না? আমি বলতে পারি ডাই, এটাও একটা বিল্ট ইন ফাংশন, সার্ভার নট কানেক্টেড এলস ইকো database server connected। দেখেন এর ভিতরে যদি ফলস আসে, কানেকশন না হয়, সামনে নট দিয়ে কি করে নিলাম, ট্রু, আমি বলছি যে সার্ভার নট কানেক্টেড। আর যদি এর ভিতরে ট্রু আসে, এখানে কি ঢুকবে, ইফে কি ঢুকবে, এলসে ঢুকবে এবং বলবে ডেটাবেস সার্ভার কানেক্টেড। মানে ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারলেই আমার কাজ সারা। আমার এই কোডের মূল মন্ত্রটা কি, আমি ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করতে চাচ্ছি, ডেটাবেস সার্ভারের সাথে, মাইস্কুয়েলের সাথে। আর কোন ডেটাবেসটা, আমি যে ডেটাবেসের নাম দিয়ে দিয়েছি দিস, বোঝা যাচ্ছে? নাও দেখেন, ডেটাবেস সার্ভার কানেক্টেড। এটা কেন হলো ইন্টারেস্টিং, যখন আমি কিন্তু বাটন প্রেস করি নাই, তারপরেও কানেক্টেড দেখিয়েছে। রিজনটা হচ্ছে এরকম, আমার কিন্তু এই ফাংশনটা কল হয় নাই। যখনই কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করি, কারণ আমার তো কানেক্টেড, ক্লাসটা কি কানেক্টেড না, রিকোয়ার করলে কানেক্ট হয়ে যায়। আর যখনই অবজেক্ট বানানো হয় কোনো ক্লাসের, এটা অটোমেটিক যদি ওই ক্লাসে কনস্ট্রাক্টর থাকে সেটা রান হয়ে যায়। বুঝতে পেরেছে? আবার রিপিট করছি, মনে করেন এই একটা ক্লাস, স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে যার ভিতরে একটা কনস্ট্রাক্ট ফাংশন আছে। ওই ক্লাসটা আমি যখন অ্যাড স্টুডেন্ট পেজটাতে আসছি এবং তার একটা অবজেক্ট বানিয়েছি, স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট বানাতে গেছি, তখনই কি হয়ে গেছে, তার কনস্ট্রাক্টর রান হয়ে যাবে। কনস্ট্রাক্টর খুব সুইফট কাজ করে, অবজেক্ট বানালেই রান হয়ে যায়, ফাংশন কল করলেই রান হয়ে যায়। বুঝতে পেরেছেন? দ্যাটস ওয়াই এই পেজে আসার সাথে সাথে আমাকে বলছে সার্ভার কানেক্টেড, রাইট? বাট যদি আমি রং কোনো ইনফরমেশন দেই, ডেটাবেসের নামটা ভুল দিলাম, সার্ভার কানেক্ট হবে বাট ডেটাবেসে গিয়ে গন্ডগোল করবে। দেখেন মাইস্কুয়েল কানেক্ট আননোন ডেটাবেস, সে কানেক্ট করে ফেলছে, আদারওয়াইজ সে বুঝলো কি করে ডেটাবেসটা আননোন? সার্ভারের সাথে কানেক্টেড হয়ে গেছে বাট ডেটাবেসের ভেতরে এই নামে কোনো ডেটাবেস সে খুঁজে পায় নাই, সার্ভার নট কানেক্টেড বলছে। সেটা বোঝা যাচ্ছে? এটাকে উচ্চ করি, যদি কখনো ভুল হলেও সার্ভারে যাবে কানেকশন খোঁজার জন্য। হ্যাঁ, যদি কানেকশনটা, আমার ইউজার নেম পাসওয়ার্ড যদি ভুল হয়, আমি যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল দেই, তাহলে কিন্তু গন্ডগোল। হ্যাঁ, সার্ভারেই কাজ করবে না, দেখেন সার্ভারেই ঢুকবে না, ডেটাবেসের চেকিং টেকিং সে দেখবেই না। যদি আমি এরকম কিছু একটা দেই, ডেটাবেসের নামও ভুল দিয়েছি, পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি, এই নামে পাসওয়ার্ড নেই, সো এররই ডিফারেন্ট হবে। MySQL connect access deny for user root localhost username yes password yes, সে এই ইউজার দিয়ে ডেটাবেসেই ঢুকতে পারছে না। তো ডেটাবেসে যদি না ঢুকতে পারে, ডেটাবেস মানে সার্ভারে যদি না ঢুকতে পারে, ডেটাবেস সিলেক্ট করবে কি করে, আচ্ছা টেবিলে যাবে কি করে? তার মানে পাসওয়ার্ড আর যদি ইউজার নেম ঠিক থাকে তাহলে সার্ভারে ঢুকবে, হ্যাঁ, বাট আপনার ওই ডাটাবেস খুঁজে পাবো না যদি ডাটাবেস নামটা ভুল, ডাটাবেসের নামটা যদি। এইবার সেভ করার কাজ, সেভ করার জন্য আমার সেভ করার কোয়েরি লিখতে হবে। বুঝতে পেরেছি? যেটাকে আমরা এসকিউএল কমান্ড
বলে থাকি, আমি এসকিউএল কমান্ডটা লিখি। দেখেন এসকিউএল ইনসার্টের কোয়েরিটা একটু বড়, এভাবে লিখতে হয় ইনসার্ট ইনটু, দেন টেবিলের নাম টিবিএল, আমাদের টেবিলের নাম কি স্টুডেন্ট না, এবারে টেবিলের ভেতরে কলামগুলোর নাম, আইডি দেওয়ার দরকার নেই, আইডি অটোমেটিক নেবে। তাহলে কি কি আছে, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল। কিভাবে লিখছি একটু খেয়াল করেন, একটা ভেরিয়েবলের মধ্যে ডাবল কোট দিয়েছি, ইনসার্ট ইনটু, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা প্রোগ্রামিং মানে এসকিউএল ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড, তারপরে এটা হচ্ছে টেবিলের নাম, তারপরে ব্র্যাকেটের মধ্যে তার ফিল্ডগুলোর নাম সিরিয়াল অনুযায়ী, দেন সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, দেন ভ্যালুগুলো দিতে হবে, ভ্যালুস, এটা সব ক্যাপিটাল লেটার, দেন ব্র্যাকেটের মধ্যে আমাকে ভ্যালু পুট করতে হবে। ভ্যালু কোথায় আছে বলেন তো, ডাটার মধ্যে আছে না? ডাটা কার মধ্যে আছে, ডাটা স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, এটা কি ছিল ফর্মের ফিল্ডের নাম, তারপর আবার ডাটা, তারপরে আবার সিঙ্গেল কোট ডলার ডাটা, ইন্ডেক্সের নাম হচ্ছে ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস, তারপরে আবার কোট, আবার ডলার ডাটা, মোবাইল আন্ডারস্কোর নাম্বার। এই যে রেল লাইনের মধ্যে একটা সিনট্যাক্স লিখলাম না, এটা হচ্ছে এসকিউএল কমান্ড, এটা এক লাইনে লেখাটাই ভালো প্রাথমিকভাবে, আদারওয়াইজ এই কনকাট টনকাট করতে এলোমেলো হয়ে যায়, আর এটা যদি ভুল হয় তাহলে ডেটাবেসে কোয়েরি এক্সিকিউট হবে না, ডেটাবেসে ডাটাও ইনসার্ট হবে না। বুঝা যাচ্ছে? নাও কি করবেন, MySQL I আন্ডারস্কোর কোয়েরি, তো এই যে ফাংশনটা, একটা হচ্ছে MySQL কানেক্ট করবেন, MySQL কোয়েরি সে ডেটাবেসের ভিতরে গিয়ে কোয়েরিটা রান করে দিয়ে আসবে। তো প্রথমে লিখতে হয় MySQL এর লিংক, তারপরে লিখতে হয় কোয়েরিটা। সো লিংক কোনটা, লিংকটা হচ্ছে এরকম, লিংকটা কি দিস আন্ডারস্কোর কানেক্ট না, এটা দিয়েই তো আমরা লিংক করেছি, আর কোয়েরি হচ্ছে এটা এসকিউএলটা। কোয়েরি তো এই হলুদ কালার লিখাই তো কোয়েরি, যাই ভেরিয়েবল কার মধ্যে আছে, এসকিউএল এর মধ্যে আছে। দেখেন এটা লিখলাম, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা ফর্মে যা দিব ডেটাবেসে তাই চলে আসবে। আমরা একটু চেক করে আসি, ব্রাউজ করলেই বোঝা যায় কোনো ডাটা আছে কিনা। MySQL রিটার্ন এন এমটি রেজাল্ট সেট, রাইট, এখানে প্রেস করলেই ডাটা যদি থাকে চলে আসে। একটা ব্ল্যাঙ্ক টেবিল এক্সিকিউট হতেও সময় লাগে কত দেখেন, 0.0009 সেকেন্ড। এখন এর ভেতরে আমি ডাটাটা দিচ্ছি, ঠিক আছে। সেভ স্টুডেন্ট, database server connected, undefined index, মোবাইল নাম্বার। আনডিফাইন্ড বলেছে আমাকে, মোবাইল নাম্বারটা খুঁজে পায় নাই, আমাদের ডেটাবেস সার্ভার কানেক্টেড তো, তাই না, বাট মোবাইল নাম্বারটা আনডিফাইন্ড বলছে। আমাদের ডেটাবেসে কি নামে আছে একটু চেক করে নিই, দেখেন ডাটা কিন্তু চলে আসে, শুধুমাত্র মোবাইল নাম্বার আসে নাই। এখানে একটা গন্ডগোল আছে, মানে কোয়েরিতে কোনো এরর নাই, এররটা হয়েছে আমাদের এই জায়গাটাতে, এররটা হয়েছে এখানে বিশেষ করে এই যে ডাটা মোবাইল নাম্বার। আমার যেটা মনে হয় যে আমরা ফর্মের ফিল্ডের নামটা দেই নাই, নাম্বার হয়েছে, নাম্বার হবে, রাইট, বুঝতে পেরেছি। সো ইন্ডেক্সটা না পাওয়ার কারণে, সো এইটা যদি ভুল হতো, এখানে দেখেন
এইটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি, মোবাইল নাম্বার এখানে আছে নাম্বার আর সে পেয়েছে কি নাম্বার, সো ভ্যালু পায় নাই, মিসম্যাচ হয়েছে, এই কারণে ইন্ডেক্স মিসিং দেখিয়েছে। বাট এই জায়গায় কি বসে গেছে, ব্ল্যাঙ্ক। বাট যদি আমরা এই নামটা ভুল করতাম তাহলে কিন্তু মাইস্কুয়েল এর এরর আসতো, কারণ সে এই নামের এগেইনস্টে ডেটাবেজে ফিল্ড খোঁজে। ঠিক আছে, এবার দেখেন উইদাউট এরর আমাদের ডাটা ডেটাবেজে যাবে। আমি এই মেসেজটা বন্ধ করে রাখি এবং পুরো ডাটাটাই যাওয়ার কথা। সেভ হয়েছে, কোনো ভুল নেই, রাইট? লেটস চেক। নতুন রেকর্ডটা আসছে, খেয়াল করেছেন তো? এই 1 2 কিন্তু আমরা দিচ্ছি না, অটোমেটিকই আসছে। দেন আদার্স ডেটা গুলো কিন্তু এখন ইনসার্ট হবে। এখানে যে মেসেজ দেওয়ার কাজটা সেটাও আমরা করতে পারবো, বাট ডেটা তো সেভ হচ্ছে, বিষয়টা বোঝা যাচ্ছে? এরপর সিলেকশন, এডিট, ডিলিট, এটা বেশি সময় লাগার কথা না, কারণ প্রসেসটা কি সেম। ফার্স্ট প্রথমবার এই প্রসেসটা ধরতেই একটু সমস্যা যায়, এছাড়া এরপরে আর কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি? বোঝা গেছে? ভিডিও 2-3 বার দেখতে হবে। কোনো কোশ্চেন থাকলে বলেন। কোনটা কোনটা? পুরোটা। প্রথমে আমরা এখানে একটা ফর্ম বানিয়েছি, রাইট? ফর্মটা প্রথমে যেটা আমরা বলি, যা একটা HTML লেআউট তৈরি করেছি, লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট আর ফুটার, তারপরে এর ভেতরে একটা ফর্ম দিয়েছি, ফর্মের ভেতরে 3টা মাত্র ফিল্ড আর একটা বাটন, রাইট? এবং ফর্মের কনসেপ্ট আমাদের আছে, ফর্মের মেথড, পোস্ট আর অ্যাকশন কি ব্ল্যাঙ্ক। আমরা চাচ্ছি ওপি প্রসেসে ডাটাটা সেভ করতে, দ্যাটস ওয়াই আমরা আগে থেকে একটা ক্লাস তৈরি করে রেখেছি যার নাম ছিল কি স্টুডেন্ট ক্লাস। তো আমরা জানি যে যখনই আমরা কোনো একটা ভিউ থেকে ক্লাসের কাছে ডাটা পাঠাবো বা ডাটা নিব, মূল শর্তটা কি, ক্লাসকে লিংক করতে হবে, ক্লাসের একটা অবজেক্ট বানাতে হবে। সেই শর্ত মোতাবেক আমরা ক্লাসের লিংক দিয়েছি এবং অবজেক্টও বানিয়েছি। তারপর যখন দেখলাম যে না, আমরা ডেটা সেভ করতে যাব, বাটন প্রেস হয়ে গেছে, তখন কি করলাম, অবজেক্টের মাধ্যমে সেভ স্টুডেন্ট নামে একটা ফাংশনের কাছে পোস্টের ডাটাটা পাঠিয়ে দিলাম। কারণ কি, ফর্মের মেথড পোস্ট থাকলে সব ডাটা পোস্টে আসে, আর আমি যখন পোস্ট কোনো প্যারামিটার আকারে পাঠাবো, সব ডাটা কোথায় চলে যাবে, ওই ফাংশনের কাছে। বুঝতে পারছেন? তো আমি স্টুডেন্ট ফাংশনের কাছে আসলাম এবং এই ডাটার মধ্যে আমার ডাটাগুলো রয়েছে। তারপর আমরা শিখেছি কি কনস্ট্রাক্টর কনসেপ্ট, যে ক্লাসের ভেতরে এমন একটা ফাংশন রাখা যায় যেটাকে ম্যাজিক ফাংশন বলে এবং যা অটোমেটিক রান হয়। ক্লাসে এসে ভিন্ন কোনো ফাংশনকে কল করার আগেই সে নিজে এক্সিকিউট হয়, তারপরে যে ফাংশনটাকে কল করা হয়েছে সেই রান করে। তার মানে আমি যখন বাটন প্রেস করেছি, সেভ স্টুডেন্ট ফাংশনটা কল হবে। সেভ স্টুডেন্টটা কার? স্টুডেন্টের না? সেভ স্টুডেন্ট এক্সিকিউট, কল এক জিনিস আর এক্সিকিউট আরেক জিনিস। কল মানে ডাকার, আমি তারপরে আমি রেসপন্স করছি, আমি কল করলাম ফরহাদ, সে এখনো রেসপন্স করে নাই, বাট ইন দ্য মিনটাইম মাঝখান থেকে একজন রেসপন্স করে দিয়েছে, সে অটোই রান করেছে। সে বেসিক্যালি কার মতো কাজ করছে? কনস্ট্রাক্টরের মতো। মনে করেন আমি এরকম বলছি, আমার ভয়েসটা পাস হচ্ছে, কারণ আমার কাছে এমন কোনো ডিভাইস নেই যার মাধ্যমে আমি সরাসরি তাকে ডাকতে পারি। আমি জাস্ট একজনকে কল করলাম, সে রেসপন্স করে আরেকজনকে আমাকে ডেকে দিল, এরকম একটা বিষয়। বাট কনস্ট্রাক্টরের কনসেপ্টটা বিট ডিফারেন্ট, যে আমি যখনই কোনো একটা ফাংশনকে কল করি, কনস্ট্রাক্টর যদি থাকে, কল হওয়ার পরপরই প্রথমে যে ফাংশনটা এক্সিকিউট হয় মানে রান হয়, সেটা কি কনস্ট্রাক্টর, তারপরে যাকে আমি কল করি সেই। তার মানে আমি যদি সেভ স্টুডেন্টকে কল করি, প্রথমে রান করবে কে? কনস্ট্রাক্টর, তারপরে রান করবে কে? সেভ স্টুডেন্ট। ক্লিয়ার? দেন কনস্ট্রাক্টরে কি করলাম আমরা? সিম্পল
MySQL কানেকশন স্ট্রিংটা এস্টাবলিশ করলাম, যে চারটা প্যারামিটার দেওয়ার জন্য চারটা ভ্যালু আমরা সেট করে নিলাম, হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এন্ড ডেটাবেস। তারপরে ডিসকানেক্ট অবজেক্টের মাধ্যমে মানে প্রপার্টির মাধ্যমে MySQL কানেক্টে প্যারামিটার গুলো পাস করলাম, যদি কানেক্ট করে এর ভেতরে ট্রু আসবে, আদারওয়াইজ ফলস। তো যদি ফলস আসে আমি বলবো যে সার্ভার নট কানেক্টেড, এলসে কি হবে, সার্ভার কানেক্টেড। তারপরের পর কি হচ্ছে, যে যখন আমার হাতে ডাটা আছে আমি একটা এসকিউএল কমান্ড লিখছি, এই পুরোটাই একটা এসকিউএল কমান্ড, রাইট? এসকিউএল কমান্ডটা কি, ইনসার্ট ইনটু, এটা হচ্ছে কিওয়ার্ড সিনট্যাক্সের অংশ, তারপরে এটা ভেরিয়েবল, এটা টেবিলের নাম, তারপরে এই ফিল্ডগুলো হচ্ছে ডেটাবেজের ফিল্ডের নাম। তার মানে টেবিল বাই টেবিল আপনার এটা ভ্যারি করবে না। যে মনে করেন আমি ব্লগ ইনফরমেশন সেভ করে দিয়েছি, ব্লগ টাইটেল, ব্লগের ইমেজ, ব্লগের ডেসক্রিপশন, তাহলে কি ফিল্ডের নাম ডিফারেন্ট হবে, টেবিলের নাম ডিফারেন্ট হবে। তারপর ভ্যালুস থেকে আপনাকে নিতে হবে কি ওই ভ্যালুগুলো, যে লাইক স্টুডেন্টের নাম ডাটার মধ্যে থেকে, স্টুডেন্টের ইমেল, মোবাইল নাম্বার। দেন এসকিউএলটা যখন আপনি স্ট্রিং আকারে লিখলেন এখনো কিন্তু সেটা রান করে নাই, ডেটাবেজে যায় নাই। ডেটাবেজে কখন গেল, যখন আপনি MySQL আই কানেক্ট বললেন এবং বললেন যে এই কানেকশনে যাও আর এই এসকিউএলটা রান করো, তখন ডেটাবেজে ইনসার্ট হলো। ভিডিও বোঝাতে পারছি? এই হচ্ছে সাকুল্যের কথা, যা গত 5 মিনিটে বললাম, এর আগে 2.5 ঘন্টায় সেগুলোই আলোচনা করেছি আস্তে আস্তে। তো এতটুকু হয়ে আসতে হবে নেক্সট বুধবারের ক্লাসে, ওই দিনই আমি 3টা অ্যাকশন এক্সিকিউট করব। ভিউ আর ডিলেট খুবই সহজ, আধা ঘন্টার মধ্যে হবে, এডিটের কাজটা 1 ঘন্টা লাগবে। এডিটটা একটু সেকেন্ড মানে 2টা অ্যাটেম্পটে করতে হয়, একবার তুলে আনতে হয়, আপডেট করতে হয়। বুঝতে পেরেছি? সো আই হোপ নেক্সট উইকে আমরা নর্মাল শিডিউলেও চলে আসবো, আবার ফ্রেমওয়ার্কও শুরু করে দিব, মানে রবি মঙ্গল বৃহস্পতি সকাল, আর কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক প্রজেক্ট ওয়ার্কও শুরু হয়ে যাবে। ঠিক আছে? পেন ড্রাইভ দেন।